কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনেক 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 দিন পর আবার দেখা হয়ে গেল। তো আমরা আজকে হচ্ছে চলতরিৎ অধ্যায়ের দশম ক্লাসটা করব। তো এর আগে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এই অধ্যায় শেষ করছিলাম। সেটা হচ্ছে কেসিএল, কেভিএল এবং মেশ অ্যানালাইসিস, অর্থাৎ সার্কিট সলভ করার বস টেকনিক আমাদের এখন হাতে আছে। সার্কিট সলভ করার যে ব্রহ্মাস্ত্র, সেই ব্রহ্মাস্ত্র আমাদের হাতে আছে। এখন যে কোনো ধরনের সার্কিট আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তো আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করছো। চলতরিৎ ভালো পারার একটা উপায় আমি তোমাদের বলছিলাম যে চলতরিৎ সে সবচেয়ে বেশি ভালো পারবে যে বেশি 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 করে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবা এই অধ্যায়ের উপর তত বেশি দখল আসবে। তুমি শুধুমাত্র বোর্ডে আমি সুন্দর করে বুঝাই গেলাম, তুমি বুঝে রাখলা, নিজে একটু কয়েকটা ম্যাথ করলা না, নিজে প্র্যাকটিস করলা না, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে আটকে যাবা। অবশ্যই তোমার খুব বেশি না, অবশ্যই তোমার কিছু সংখ্যক ম্যাথ অ্যাটলিস্ট নিজের হাতে করা লাগবে, নিজে সার্কিট সলভ করা লাগবে, নিজে উত্তর মিলানো লাগবে। ঠিক আছে, আমি বোর্ডে করব সেটা তুমি দেখবা, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে সার্কিট মিলাইতে পারবা না। এই কারণে কয়েকটা সার্কিট অ্যাটলিস্ট তোমার হাতে নিজে হাতে করা লাগবে। তো আশা করি তোমরা সেই কাজটা করছো, আমি যা বলছি সেই জিনিসগুলো তোমরা করছো। বইয়ে ধরো যে মানে লিমিটেড ম্যাথ আছে বোর্ড বইগুলোতে, কিন্তু ধরো প্র্যাকটিস শিট বা কোশ্চেন ব্যাংক বা আমি ক্লাসে যা করাইছি এগুলোতে দেখবা অনেক বেশি ম্যাথ আছে। তো এই কারণে বেশি বেশি করে ধরো যে ক্লাস লেকচার কন্টেন্ট এইটা একটু ফলো করবা এবং ওই টাইপের ম্যাথগুলা প্র্যাকটিস শিট থেকে অ্যাটলিস্ট করবা। আর বইয়ের ম্যাথ তো অবশ্যই করবা, কিন্তু বইয়ের ম্যাথ দেখবা যে খুবই একেবারে ডাল ভাতের মতো লাগবে। ঠিক আছে, ক্লাসে করানো ম্যাথগুলো এগুলা যদি তুমি পারো, এগুলা যদি তুমি খুব ভালো করে বোঝো, তাহলে বইয়ের ম্যাথ কিছুই মনে হবে না তোমার কাছে। ওকে, তো চলো আমরা শুরু করি। ঈদের পরে তোমাদের সাথে প্রথম ক্লাস আজকে। তো আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে, সবার ঈদ খুব ভালো কাটছে। আজকে আমরা একটু পড়া শুরু করি। ঈদের আমেজ শেষ, এখন পড়ার আমেজ শুরু। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোষের সমবায়। আমরা এর আগে রোধের সমবায় পড়ছি। তো রোধের সমবায় যেমন হয় ঠিক তেমনিভাবে কোষেরও কিন্তু সমবায় হয়। কোষকে শ্রেণীতে, সমান্তরালে এবং মিশ্র সমবায়ে কোষকে যুক্ত করা যায়। তো আমরা কোষের সমবায়টা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা একটু লিখে ফেলি। কোষের সমবায়, ও আচ্ছা, কোষের সমবায় এটা পড়তে গেলে তো আগে একটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। কোষের সমবায় এটা পড়তে গেলে তো আগে একটা জিনিস একটু পড়া লাগবে, সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি। দেখো, তড়িৎচালক শক্তিকে ই দিয়ে আমরা প্রকাশ করি। তুমি 9-10 এরকম একটা সূত্র পড়ছো যে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। আমি শিওর তুমি 9-10-এর সূত্রটা পড়ছো, সূত্রটা দিয়ে ম্যাথ তুমি করছো, কিন্তু এই সূত্রের প্রমাণ কিন্তু তুমি দেখো নাই। তোমাকে হয়তো এভাবে বুঝ দেওয়া হয়েছে যে দেখো ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে রোধ, রোধ হচ্ছে আর। তো এই আর হচ্ছে বর্তনীর বহিরোধ, তার সাথে ধরো কোষের অভ্যন্তরীণ রোধ, তো রোধ যোগ হয়ে যাবে আর প্লাস আর, টোটাল রোধ। উপরে তো আমরা বসাই ভি, তো এই ভিটাই হচ্ছে আসলে ই, ই এর একক ভোল্ট, ভি এর একক ভোল্ট। তো এইভাবেই তোমাকে মোটামুটি ভি ইকুয়াল টু আই আর, এই সূত্রের নিরিখেই তোমাকে বোঝানো হয়েছে যে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। বাট এই সূত্রটা কিন্তু আরো সুন্দরভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, হ্যাঁ এভাবে তুমি বুঝতে পারো, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ঠিক একেবারে এই সূত্রটা আমরা কোষের তড়িৎচালক শক্তির যে সংজ্ঞা বা ডেফিনেশন জানি সেটা দিয়েই কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তো সেটা আমরা দেখব। তাহলে কোষের তড়িৎচালক শক্তি কি? কোষের তড়িৎচালক শক্তি কাকে বলে? কোষের তড়িৎচালক শক্তির সংজ্ঞা হচ্ছে কোনো একটা বর্তনীর কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে পুরো বর্তনী, কোষ সমেত পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ হয় সেই কৃতকাজকে ওই কোষের তড়িৎচালক শক্তি বলে। কৃতকাজকেই ওই কোষের তড়িৎচালক শক্তি বলে। যে বর্তনীর কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে কোষ সমেত, সেল সমেত পুরো বর্তনী ঘুরিয়ে আবার উক্ত বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়, কাকে? একক ধনাত্মক চার্জকে।
তাহলে বর্তনীতে ঘুরায় আনবো, যে বিন্দু থেকে শুরু আবার ঘুরায় কোষ সমেত ঘুরায় ওই বিন্দুতে আবার আনবো, যে কাজ হবে সেটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে আমরা একটু লিখে ফেলি, তাহলে তড়িৎচালক শক্তি আসলে কাজ, কাকে আনতে কাজ, কাকে ঘুরাইতে কাজ, একক ধনাত্মক আধানকে ঘুরাইতে কাজ। ওকে, তাহলে আমরা একটু ডেফিনেশনটা লিখে ফেলি, সংজ্ঞাটা লিখে ফেলি, যে একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে বর্তনীর কোনো বিন্দু হতে, বর্তনীর কোনো বিন্দু হতে কোষ সমেত পুরো বর্তনী ঘুরিয়ে, পুরো বর্তনী ঘুরিয়ে আবার উক্ত বিন্দুতে আনতে, আবার উক্ত বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে কোষের তড়িৎচালক শক্তি বলে, তাকে কোষের তড়িৎচালক শক্তি বলে, শক্তি বলে। আসো একটা বর্তনী আঁকি। বর্তনীতে ধরো একটা রোধ আছে, এটা বর্তনীর রোধ, ক্যাপিটাল লেটার আর। এবার আমি এই রোধের অ্যাক্রসে একটা ব্যাটারিকে যুক্ত করব। দেখো কেউ আগে আঁকবা না, এটা হচ্ছে একটা সেল বা ব্যাটারি। দেখো ভাই, একটা সেল বা ব্যাটারির এর কিন্তু অভ্যন্তরীণ রোধ আছে। আমরা যে তার দিয়ে আসলে সার্কিট তৈরি করি, সেই তারের, দেখো এখান থেকে শুরু, এই ব্যাটারির একটা সেল আসলে, কোষ আসলে দেখতে কেমন, একটা কোষ দেখতে এরকম, ধরো যে এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা শুষ্ক কোষ বা ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে আমরা তারকে, বর্তনী তৈরি করার জন্য যে তার, ওকে ঠিক আছে, ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার তো ভাই। দেখো আচ্ছা, সরণ 0 হবে, একজন বলছে ভাই ঘুরাই ওই বিন্দুতে আনলে তো সরণ 0 হবে, তাহলে তো কৃতকার শূন্য, দেখি হয় কিনা। তাহলে মনে করো এই পজিটিভ টার্মিনালের সাথে তার বাঁধলাম, সেই তারকে ঘুরাই নিয়ে নেগেটিভ টার্মিনালের সাথে বাঁধলাম। তো এই যে তারটা না, এই যে পুরো তার, এই পুরো তারের রোধ আর, তো আমরা বর্তনীর এই পুরো তারের যে রেজিস্ট্যান্স রোধ, সেটা বোঝানোর জন্য এখানে আমরা আর দিয়ে লিখি। কি কথা বলছো? এইবার আসো, যখন কারেন্ট মানে যখন আর কি ইলেকট্রন যখন ঘুরবে, এই যে বর্তনীর মধ্য দিয়ে যখন এইভাবে ইলেকট্রন ঘুরবে বা তড়িৎ প্রবাহ যখন হবে, তখন কিন্তু লুপ কমপ্লিট করার জন্য কারেন্ট এইভাবে তারের মধ্য দিয়ে ঘুরে এই মাইনাস টার্মিনালে এসে ভেতর দিয়ে, কোষের ভেতর দিয়ে আবার কিন্তু প্লাসে আসবে, তাই না? তাহলে বর্তনী কমপ্লিট করবে, ইলেকট্রন পুরো ঘুরবে, তো যখন এই মাইনাস থেকে প্লাসে বা প্লাস থেকে মাইনাসে যখন যাচ্ছে, তখনও তো বাধা আছে, তখনও তো কিছুটা হলেও বাধা আছে। তো সেটাকেই বলা হবে পরিবাহীর সেই যে বাধা ধর্মটাকে, এটাকে বলা হবে রোধ। এবং সেটা কোন রোধ? ব্যাটারির অভ্যন্তরের রোধ না? তাহলে এই কারণে সেটাকে বলা হয় সেলের বা কোষের অভ্যন্তরীণ রোধ। তো এই অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। অভ্যন্তরীণ রোধকে কি করি? ছোট হাতের আর দিয়ে আমরা প্রকাশ করি। তো এইবার কোষের অভ্যন্তরীণ রোধটাকে আমরা বুঝাবো। কেমনে বুঝাবো? কোষের সিম্বল, ব্যাটারির বা সেলের সিম্বল হচ্ছে এটা হচ্ছে সিম্বল। তো এর একটা রোধ আছে, সেই রোধটাকে আমরা বুঝাইতে চাই। রোধটা আছে কোথায়? কোষের ভেতরে, এই যে ভেতরে এখানে রোধ আছে, কিন্তু এরকম কোনো সিম্বল ব্যবহার করা হয় না। অভ্যন্তরীণ রোধ বোঝানোর জন্য কোষের ভিতরে রোধটাকে লেখা হয় না। তাহলে অভ্যন্তরীণ রোধটাকে বোঝানোর জন্য কিভাবে সিম্বলটা কিভাবে লেখা হয়? সিম্বলটা লেখা হয় কোষের সাথে অভ্যন্তরীণ রোধটাকে এই যে পাশের শ্রেণীতে যুক্ত করে। ঠিক আছে? এই পুরোটা মিলেই কিন্তু কোষ, পুরোটা মিলেই কিন্তু সেলের সিম্বল। এই যে পুরোটুকু, এটা মিলেই কিন্তু সেলের সিম্বল। ঠিক আছে? এই যে এই পুরোটুকু মিলেই কিন্তু কোষের সিম্বল। তাহলে শুধু এইটা কোষ না, এর সাথে এটাও মিলে কিন্তু সিম্বলটা। রোধটাকে অনেকে বলতে ভাই রোধ তো অভ্যন্তরীণ রোধ, তাহলে কোষের মধ্যে কেন আঁকলো না? এরকম কোনো সিম্বল তো আসলে ব্যবহার করা হয় না। বাস্তবে রোধটা কোষের মধ্যে, কিন্তু সেটা আঁকার জন্য কোষের পাশে ছোট করে এভাবে শ্রেণীতে আঁকা হয়। বুঝতে পারলো? তাহলে আমরা এখানে এই যে কোষের পাশে ছোট করে এখানে শ্রেণীতে আঁকতে পারি, কিন্তু তোমাকে আপাতত বোঝানোর জন্য আমি অভ্যন্তরীণ রোধটাকে
কোষের ভিতরেই আঁকতেছি আপাতত বোঝানোর জন্য, পরে আমরা আঁকবো। তাহলে আপাতত বোঝানোর জন্য এই কোষের ভেতরে আমি অভ্যন্তরীণ রোধটাকে আঁকতেছি। এই অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। কি ক্লিয়ার? অভ্যন্তরীণ রোধ আর। বর্তনীর কয়েকটা পয়েন্ট দিই, ধরো এই পয়েন্ট এ, এই পয়েন্ট বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্ট ডি, ঠিক আছে, তারপরে আবার এই পয়েন্ট এ, বা এই এখানে আর একটা পয়েন্ট দিলাম, ধরো ডি এফ, এফ আর একটা পয়েন্ট দিলাম। ওকে, এইবার আমরা কি করব, বর্তনীর এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ধরো একটু ধরো, আমরা বর্তনীর এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে আবার বর্তনীর উপর আমি আমার ইচ্ছা মতো কয়েকটা পয়েন্ট দিলাম। এবার আমি কি করবো, একক ধনাত্মক চার্জকে এ থেকে বিতে নিব, বি থেকে সিতে নিব, সি থেকে ডিতে নিব, ডি থেকে এফে নিব, তারপরে কোষ সমেত এফ থেকে কোষের ভিতর দিয়ে ঘুরায় আবার এতে নিয়ে আসবো। যে পরিমাণ কাজ হবে সেই কৃত কাজটাই হচ্ছে এই বর্তনীর এই কোষের পরিচালক শক্তি। কি ক্লিয়ার? দেখো ব্যাটারি কি করে, কোষ কি করে, কোষ হচ্ছে চার্জকে ঘুরায়। তাহলে কোষ যে পরিমাণ শক্তিটা সাপ্লাই দেয়, সেই শক্তিটা হচ্ছে কোনো একটা বর্তনীতে চার্জকে ঘুরাইতে কাজ। তো একক ধনাত্মক চার্জকে ঘুরাইতে যে পরিমাণ কাজ হচ্ছে সেই কাজটা কে করতেছে? ব্যাটারি করতেছে। তাহলে একক ধনাত্মক চার্জকে ঘুরাইতে যে কাজ, সেটাই এই ব্যাটারির তড়িৎচালক শক্তি। কি কথা বোঝা গেছে? তো সেই তড়িৎচালক শক্তিটা হিসাব করতে চাই, তাহলে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা হিসাব নিকাশটা করব। একক ধনাত্মক চার্জকে পুরো বর্তনী ঘুরাই নিয়ে আসবো, কি পরিমাণ কাজ হয় সেটা হিসাব করব, ওই কাজটাই তড়িৎচালক শক্তি। কি ক্লিয়ার? বোঝা গেছে? এবার চার্জ ঘুরানোর জন্য যে কৃতকাজ, সেই কৃতকাজের সূত্রটা তোমাদের মনে আছে? তোমাদের স্থির তড়িতে পড়াইছিলাম। যদি একটা চার্জ থাকে, ধরো এখানে একটা চার্জ হচ্ছে কিউ, তাহলে এটা তার একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে আমি একক ধনাত্মক চার্জ এনে এখানে বসাবো। তাহলে একক ধনাত্মক চার্জ এনে এখানে বসাইতে যে পরিমাণ কাজ হবে, সেই কৃতকাজটা হচ্ছে WEXT, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃতকাজ। তাহলে এই কিউ চার্জ থেকে কত দূরত্বে? আর দূরত্বে। এই পয়েন্টে এনে বসাবো, এই পয়েন্টে একক ধনাত্মক চার্জ এনে বসাইতে যে কাজটা, সেটা ওই পয়েন্টের বিভব, সেটা হচ্ছে ভি। আমি যদি কিউ পরিমাণ চার্জ এনে বসাই, তাহলে যে কাজটা হবে, সেই কৃতকাজটা WEXT, সেটা হচ্ছে WEXT বা ডাব্লু, এটা হচ্ছে ভি ইন্টু কিউ বা ডেল ভি ইন্টু কিউ, মনে আছে? তাহলে কৃতকাজ W = ডেল ভি ইন্টু কিউ বা ভি ইন্টু কিউ, এটাই হচ্ছে কৃতকাজ। তাহলে আমরা সেই কৃতকাজটা হিসাব করতে চাই। তাহলে আসো এবার একক ধনাত্মক চার্জকে নিলাম প্লাস 1 কুলম্ব চার্জ, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এফে, এফ থেকে কোষ সমেত ঘুরে আবার এতে নিয়ে আসবো যে পরিমাণ কাজ হবে। তাহলে কাজগুলোকে, টোটাল কাজকে আমরা এভাবে লিখতে পারি যে টোটাল কৃত কাজ W, এটা হচ্ছে WAB, WBC, WCD, WDF প্লাস WFA, এফ থেকে আবার কোথায়? এতে। তাহলে এটা হচ্ছে কৃতকাজ। W = ডেল ভি ইন্টু কিউ, W = ডেল ভি ইন্টু কিউ, তাহলে ভি ইন্টু কিউ, তাহলে বিভব ভি কোন দুই বিন্দুর, এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য VAB, কাকে নিয়ে যাচ্ছি? একক ধনাত্মক চার্জকে। তাহলে চার্জ হচ্ছে প্লাস 1 কুলম্ব। বুঝলা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম? W = VQ সূত্রটা অ্যাপ্লাই করলাম। ওকে, এবার বি থেকে সি, তাহলে VBC কাকে নিয়ে যাচ্ছি? একক ধনাত্মক চার্জকে, প্লাস 1 কুলম্ব। তারপরে VC থেকে ডি, CD প্লাস 1 কুলম্ব। তারপরে VDF প্লাস 1 কুলম্ব। তারপরে VFA প্লাস 1 কুলম্ব। কি ক্লিয়ার? এবার V = IR, এবার V = IR, তাহলে VAB, V = IR সূত্র। তাহলে এবার বোর্ডে দেখাও, এ থেকে বি, ভাই এ থেকে বি এর মধ্যে কোনো রোধ আছে? যা এ বিন্দু তাই তো বি বিন্দু। দেখো তো ইলেকট্রিক্যালি এ বিন্দু আর বি বিন্দু একই বিন্দু না? তাহলে এ থেকে বি বিন্দুর মাঝে তো কোনো রোধ নেই, রোধহীন, রোধ নাই, কোনো বাধা নাই। অনেকে বলতো ভাই এই তারের রোধ আছে না? ভাই সেই রোধটাকে আমরা পুরো বর্তনী রোধটাকে এখানে দিছি, এ আর বি বিন্দুর মধ্যে কোনো রোধ নেই। ঠিক আছে, এটাকে রোধবিহীন তার চিন্তা করো, যা রোধ সব এখানে আছে। তাহলে এ থেকে বিতে কোনো রোধ নেই, তাহলে যেহেতু রোধ নাই, ঠিক আছে, রোধ তো শূন্য, তাহলে কোনো বিভব পার্থক্যও নাই, দুই বিন্দুর বিভব একই, কারণ V = IR, আরই তো নেই। তাহলে V = IR শূন্য, তার সাথে 1 প্লাস 1 কুলম্ব গুণ করলে শূন্য। এবার আসো তো বি থেকে সি, দেখো তো বি থেকে সি, হ্যাঁ
এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট কিন্তু এই যে বি থেকে সি যাচ্ছে না কারেন্ট, তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আই রোধ আছে, তাহলে বি আর সি বিন্দুর যে বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি বিসি হচ্ছে আই বড় হাতের আর প্লাস 1 কুলম্ব গুণ হচ্ছে। এবার সি থেকে ডি, ভাই সি থেকে ডিতেও কোনো রোধ নাই, তাহলে 0। ডি থেকে এফ এ কোনো রোধ নাই, 0। এফ থেকে এতে আবার রোধ আছে, এফ থেকে এতে অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে আসতে হচ্ছে, কোষের ভিতর দিয়ে অভ্যন্তরীণ রোধ কত আর, আর পুরো বর্তনীতে কারেন্ট কত, এখানে যে কারেন্টটা ঢুকতেছে সেই কারেন্ট কত আই, তাহলে এবার এই কোষের মধ্যে অর্থাৎ এফ বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর ছোট হাতের আর, তাহলে আই ছোট হাতের আর, এটাই তো টোটাল কৃত কাজ, তাই না? আমি এ থেকে যাত্রা শুরু করছিলাম, আবার এতে পৌঁছাই গেছি, কোষ সমেত পুরো বর্তনী ঘুরাই নিয়ে আসছি, কাকে? একক ধনাত্মক চার্জকে। তো এই যে কৃত কাজটা, এটাই তো তড়িৎচালক শক্তি। তাহলে এই কৃত কাজটাকে তখন আমরা কি বলবো? তড়িৎচালক শক্তি, যেটাকে ই দিয়ে লেখা হয়। তাহলে ডাব্লিউ কে ই দিয়ে লিখবো, এই ই ইকুয়াল টু আই বড় হাতের আই বড় হাতের আর ছোট বড় হাতের আই ছোট হাতের আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তির সূত্র। এখান থেকে তুমি চাইলে আইটাকে কমন নিয়ে নিতে পারো, তাহলে ই ইকুয়াল টু আইটাকে কমন নিলাম, কমন নিয়ে আর প্লাস আর, তাহলে অতএব আই ইকুয়াল টু ই ডিভাইড বাই আর প্লাস আর। তাহলে তুমি যে সূত্রটা জানতা সেই সূত্রটার প্রমাণ পাইছো, এটাই হচ্ছে প্রমাণ। কি মনে পড়ছে? চিনছ সূত্রটাকে? এই হচ্ছে সূত্রটা। ওকে, তাহলে এভাবেই হিসাব করে আসে। তাহলে এই যে ডেফিনেশনটা ছোটবেলায় ধরো মুখস্থ করছো, আমি তো ধরো ক্লাস 9 10 যখন ছিলাম মুখস্থ করছিলাম, বাট বুঝি নাই কিছু। কিন্তু দেখো এই যে ডেফিনেশনটা, এটা বুঝে এখান থেকে কিন্তু ডেরিভেশনটা করতে পারি আমরা, এই সূত্রের প্রমাণ নিয়ে আসতে পারি। ওকে, এইবার আসো, খুব ভালো করে কিছু জিনিস বুঝতে হবে, খুব ভালো করে কিছু জিনিস বুঝতে হবে। এই যে আই আর আছে না, এটাকে বলা হয় বর্তনীর বহিরোধ এবং তার অ্যাক্রসে বিভব, অর্থাৎ কোষের দুই প্রান্তের বিভব হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, বড় হাতের আই আর ছোট হাতের আই আর, এটাকে বলা হয় হারানো বিভব, আর এটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে এইবার তোমার কিছু জিনিস বুঝাই, এই জিনিসগুলো কিন্তু সবাই বুঝে না, তোমার কিন্তু ভালো করে বুঝতে হবে এই জিনিসগুলো। দেখো, এই হচ্ছে একটা ব্যাটারি, এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি। আমি এই ব্যাটারির সাথে একটা বর্তনীকে সংযুক্ত করলাম, এই যে বর্তনীর রোধ আর, এটা হচ্ছে কোষ। এই কোষের মধ্যেই কিন্তু কোষের তড়িৎচালক শক্তির এই যে সিম্বল, আর এই হচ্ছে অভ্যন্তরীণ রোধের সিম্বল আর। ঠিক আছে, অনেকে ভাবে কি কোষ মানে শুধু এইটা, না ভাই। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ এই যে লিখলা, কোষ মানে এইটুকু না, এই পুরোটা মিলেই কিন্তু সেল, পুরোটা মিলেই কিন্তু কোষ। ওকে, তাহলে এবার আসো, কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই, কোষের তড়িৎচালক শক্তি টোটাল সাপ্লাই হচ্ছে ই, বাট আমরা কিন্তু এই ই তড়িৎচালক শক্তি আসলে খরচ করতে পারছি না। আমরা এই রোধের অ্যাক্রসে, ধরো এটা হচ্ছে সাপ্লাই, আর এখানে এই রোধের অ্যাক্রসে ড্রপ হবে, তো এই সাপ্লাই ভোল্টেজ যা ড্রপ ভোল্টেজটা এই যে বর্তনীর বহিরোধ, এটা বর্তনীর বহিরোধ, এই বহিরোধের অ্যাক্রসে ড্রপ ভোল্টেজ কিন্তু তড়িৎচালক শক্তির সমান না। কেন না? কারণ তড়িৎ প্রবাহের জন্য অভ্যন্তরীণ রোধ থাকার কারণে এই অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। তড়িৎচালক শক্তি যেটা সাপ্লাই দিতে পারে, তড়িৎচালক শক্তির যে সাপ্লাইটা আমি পাচ্ছি কোষ থেকে, পুরোটা কিন্তু বর্তনীর বহিরোধের অ্যাক্রসে খরচ হচ্ছে না, কিছু ভোল্টেজটা এই যে রোধ, এই রোধের অ্যাক্রসে ওখানেও ড্রপ হয়ে যাচ্ছে। এই ড্রপ হয়ে যাওয়া ভোল্টেজটা, এইটা তো আমার বর্তনীর বহিরোধের, মানে যেটা আমি খরচ করি, যেটা আমি কাজে লাগাই, সেখানে আমি পাচ্ছি না, তাহলে সেটা হারায় যাচ্ছে, কোষের মধ্যেই বিনষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে এটাকে বলা হয় হারানো বিভব। তাহলে এর অ্যাক্রসে যে বিভবটা, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হারানো ভোল্টেজ, হারানো বিভব। এই হারানো বিভবটা, এটাকে ধরো ভি ড্যাশ বললাম, এটা হচ্ছে আই আর। আর এই রোধের অ্যাক্রসে যে বিভবটা, এই রোধের দুই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর।
কি কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার আসো আমি একটু আরো একবার সুন্দর করে বুঝাই। তড়িৎচালক শক্তি ই, এই ইকুয়াল টু আই বড় হাতের আর প্লাস আই ছোট হাতের আর। এই যে বিভবটুকু, এই বিভবটুকুকে আমরা বলছি ভি, এই যে বিভবটুকু এটাকে আমরা বলছি ভি ড্যাশ। তাহলে ই হচ্ছে ভি প্লাস ভি ড্যাশ। এই ভিটা হচ্ছে বর্তনীর বহিরোধের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, আর এই ভি ড্যাশটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের জন্য ওখানে খরচ হচ্ছে। ধরো কোষের তড়িৎচালক শক্তি সাপ্লাই হচ্ছে 10 ভোল্ট, তার মধ্যে আমি 8 ভোল্ট হচ্ছে এই রোধের দুই প্রান্তে পাচ্ছি, এই রোধের অ্যাক্রসে খরচ হচ্ছে ধরো 8 ভোল্ট, আর বাকি যে 2 ভোল্ট সেটা এই রোধের অ্যাক্রসে ব্যয় হয়ে যাচ্ছে। এই যে 2 ভোল্ট এই অভ্যন্তরীণ রোধের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, সেটা তো আমার কোনো কাজে লাগছে না। সেটাকে আমি কাজে লাগাতে পারছি? সেটা কিন্তু কাজে লাগছে না। তো সেটা কি হয়ে যাচ্ছে? বিনষ্ট হয়ে যাচ্ছে কোষের ভিতরে, হারাই যাচ্ছে সেটা। তো এটাকেই বলা হচ্ছে হারানো বিভব। কে কথা কি বুঝলা? ক্লিয়ার? হারানো বিভব এটা। এইবার তুমি আমাকে বলো তো দেখি, তোমাদের আমি প্রশ্ন করব, উত্তর দাও তো। বলো কোষের দুই প্রান্তের বিভব তাহলে কত? একটা কোষের দুই প্রান্তের বিভব কত? ই নাকি ভি নাকি ভি ড্যাশ? বলো তো দেখি। একটা কোষের দুই প্রান্তের বিভবটা কত? কোষের দুই প্রান্তের বিভবটা হচ্ছে, একটা কোষের দুই প্রান্তের বিভবটা হচ্ছে ভি, ভি ইকুয়াল টু আই বড় হাতের আর অথবা ই মাইনাস আই আর। এটা হচ্ছে কোষের দুই প্রান্তের বিভব। ঠিক আছে, এটা হচ্ছে কোষের দুই প্রান্তের বিভব। অনেকের কাছে একটু খটকা লাগলো, আসো ক্লিয়ার করে দিই, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন লিখি, প্রশ্নটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। এটা আসে কোষের দুই প্রান্তের বিভব সর্বদা তড়িৎচালক শক্তি অপেক্ষা কম হয় কেন? তড়িৎচালক শক্তি অপেক্ষা কম হয় কেন? কোষের তড়িৎচালক শক্তি অপেক্ষা কম হয় কেন? আসো বুঝি দেখি। এই যে এইটা হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে ব্যাটারি, আর এই যে দেখো দেখো রোধের এই যে কোষের দুই প্রান্ত, তো কোষের এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, তো এই প্রান্তের মধ্যে এই যে তার যুক্ত করলাম, এই প্রান্তের মধ্যে এই যে রোধ নিয়ে এই যে তার যুক্ত করে দিলাম এই যে দুই প্রান্তে। তাহলে এবার একটা জিনিস বোঝো, এই প্রান্তটা যদি এ বিন্দু হয় তাহলে এ বিন্দু এই যে এখানে গিয়ে এ বিন্দু। এইটা যদি বি বিন্দু হয় তাহলে এখান থেকে গিয়ে এইটা হচ্ছে বি বিন্দু। কি বুঝলা? বর্তনীর বহিরোধ আর, এই বর্তনীর বহিরোধ আর, এর মধ্য দিয়ে কারেন্ট আই, এই যে কারেন্ট আই এভাবে যাচ্ছে। তাহলে তুমি এবার আমাকে বলো তো, এই বিন্দু এ হলে এই বিন্দু এ, এই বিন্দু বি হলে এই বিন্দু বি, তাহলে এই যে এ আর বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? এই যে ভি এ বি এটা কত? ভি এ বি হচ্ছে আই ইন্টু আর। এই আই ইন্টু আর কে আমরা কি বলছিলাম? এই আই ইন্টু আর কে কি বলছিলাম? ভি বলছিলাম না? দেখো ভি বলছিলাম না? কি ক্লিয়ার? এইবার তাহলে তুমি নিজেই বলো, এই বিন্দু এ মানে তো এটা বিন্দু এ, আর এই বিন্দু বি মানে তো এই বিন্দু বি, তাই না? তাই তো, এই বিন্দু এ এই বিন্দু বি এটা বি। তাহলে এ আর বি কোষের দুই প্রান্ত মানে কি? কোষের দুই প্রান্ত মানে তো এ আর বি। তো এ আর বি এই দুই বিন্দুর বিভব কত? এটাই ভি এ বি আই আর। কি কথা বুঝছো? ক্লিয়ার? এইবার কথা হচ্ছে, ধরো আমি এটা দিয়ে বুঝতে চাই না, কোষের ভিতরের ঘটনা দিয়ে বুঝবো। দেখো কোষের তড়িৎচালক শক্তি, এই যে সিম্বলটা কি, কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই। এখন কোষ কি করবে? কোষের আছে কিন্তু 10, তড়িৎচালক শক্তি কিন্তু 10 একক, কিন্তু কোষ যখন সাপ্লাই দিবে, যখন বের করবে, যখন দুই প্রান্ত থেকে আমরা পাবো আর কি, কোষের দুই প্রান্ত থেকে যেটা পাবো সেটা তো কোষের যে সাপ্লাই ভোল্টেজ তড়িৎচালক শক্তি যেটা, সেটা তো পাবো না। কেন পাবো না? কারণ কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে কোষ কি করবে? যেটা তার তড়িৎচালক শক্তি সেইটা সে তোমাকে কাজে লাগাইতে দিবে না। কোষ নিজের মধ্যে কিছু ড্রপ করে রেখে দিবে, নিজের ভেতরে কিছু ড্রপ করে রেখে দিবে। তো নিজের ভিতরে কতটুকু ড্রপ করে রেখে দিবে, কতটুকু ভোল্টেজ ড্রপ করে রেখে দিবে, সেই ড্রপ
হওয়া ভোল্টেজটা হচ্ছে ভি ইকুয়াল টু আই ছোট হাতের আর। তো সেটাকে আমরা ভি ড্যাশ দিয়ে বলছি যে ভি ড্যাশ আই ছোট হাতের আর, এইটুকু সে ড্রপ করে রেখে দিবে। অর্থাৎ তড়িৎ চালক শক্তি হচ্ছে ই থেকে এইটুকু বাদ যাবে, যে ই থেকে এইটুকু বাদ যাবে, বাদ গিয়ে যা থাকবে সেটাই তোমাকে কাজ করার জন্য দিবে, অর্থাৎ সেটাই তুমি কোষের দুই প্রান্তে পাবা। আমি একটা ভোল্ট মিটার যদি ধরি, ধরো একটা ভোল্ট মিটার যে বিভব মাপে, আমি ভোল্ট মিটার যদি এ আর বি বিন্দুর মধ্যে ধরি, তাহলে আমি কোষের তড়িৎ চালক শক্তি ই পাবো না। তাহলে ই থেকে এইটুকু ড্রপ হয়ে বাদ যাবে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ড্রপ হয়ে বাদ যাবে, কোষের তড়িৎ চালক শক্তি ই। তাহলে আমরা যদি এ আর বি এই দুই বিন্দুর মাঝে, এ আর বি এই দুই বিন্দুর মাঝে একটা ভোল্ট মিটার বসাই, তাহলে আমি তড়িৎ চালক শক্তি ই যেটা আছে সেটা পাবো না, সেটা থেকে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা বাদ যাবে, বাদ গিয়ে যা থাকবে কোষ আমাকে সেটা দেখাবে। কি কথা বুঝছো? তাহলে কোষের দুই প্রান্তের বিভব সেটা সর্বদাই কোষের তড়িৎ চালক শক্তি থেকে কম হবে। এবার কতটুকু কম হবে, কোষের তড়িৎ চালক শক্তি কতটুকু কম হবে, এই অভ্যন্তরীণ রোধের অ্যাক্রসে ড্রপ হওয়া ভোল্টেজটা কম হবে। তাহলে কোষের তড়িৎ চালক শক্তি ই থেকে আই আর বাদ যাবে, তাহলে ই থেকে আই আর বাদ গেল, বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমি পাবো। তাহলে এটাই হবে কোষের দুই প্রান্তের বিভব, এবং এই যে বিভবটা সেটাই আসলে আই আর, সেটাই আসলে আই বড় হাতের আর। কেমনে দেখো, এখানে দেখো, তাকাও, এই যে আই আর এটা সমান সমান কত, ই মাইনাস আই ছোট হাতের আর, কি তাই না? এটা মানেই তো আই আর, তাই তো? অতএব এটা তো ভি, এটা ভি, তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর হবে। কি ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো আবার আরেকটা জিনিস তোমার দেখাই। এই যে কোষটা, এই কোষের তড়িৎ চালক শক্তি তো ই, এই কোষের তড়িৎ চালক শক্তি তো ই। তাহলে দেখো, কোষের তড়িৎ চালক শক্তি ই, এটা হচ্ছে একটা রোধ আর। এবার আমি তোমাকে বললাম না, এটা এ বিন্দু, এই যে এটা এ বিন্দু আর এটা এ বি বিন্দু। এবার ম্যাথমেটিক্যালি তুমি হিসাব করে বুঝবা। ম্যাথমেটিক্যালি এটা ই, এটা আর, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইভাবে কারেন্ট ঘুরতেছে, তাই তো? এই যে প্লাস দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যে প্লাস, এখান থেকে কারেন্ট যাচ্ছে গিয়ে ঘুরে এখান থেকে কারেন্ট আসতেছে, তাহলে আই। ওকে, তাহলে এবার এ আর বি এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমরা হিসাব করতে চাই। আসো, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সেটা ই না, দেখো কত হয়। কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস। ওকে, আর এটা তো দেওয়াই আছে প্লাস মাইনাস। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি এ বি, দেখো হিসাব করব, ভি এ বি হিসাব করব। দেখো এদিক দিয়ে যাও, এদিক দিয়ে হিসাব করো। আচ্ছা, তোমার আগে আমি এই জিনিসটা বলি, অনেকে এই জায়গাটা এসে বুঝতে পারবে না। তুমি আমার বলো তো, এটা 10 ভোল্ট, এটা 2 ভোল্ট, বলো তো এ আর বি বিন্দুর বিভব কত? বলো তো এই উদাহরণে এ আর বি বিন্দুর বিভব কত বলো? 8 ভোল্ট। এ আর বি বিন্দুর বিভব হচ্ছে 8 ভোল্ট, বুঝছো? কেমনে? দেখো, এটা প্লাস এটা মাইনাস, আর এটা মাইনাস এটা প্লাস। তাহলে তুমি এই দিক দিয়ে হিসাব করতে করতে যাও তো, এই দিক দিয়ে হিসাব করো। প্রথমে কি পাচ্ছ? 10, ওই যে কারশফের সূত্র যেমন খাটাই, প্লাস 10। তারপরে এই দিক দিয়ে যাচ্ছি, এটা হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, মাইনাসটা নিব না, কারণ প্রথম দরজায় যা আছে সেটা নিব। তাহলে প্লাস 10, তারপরে -2, তাহলে প্লাস 8 ভোল্ট। এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি বোঝা গেছে? এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য প্লাস 8 ভোল্ট। তাহলে তুমি বলো এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, ভি এ বি কত? যাও এই দিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, কি পাচ্ছ? প্লাস, তাহলে প্লাস ই। তারপরে এর ভোল্টেজ কি পাচ্ছ? মাইনাস, দেখো মাইনাস পাচ্ছ প্রথমে, সদর দরজায় প্রথম দরজায় মাইনাস, এর ভোল্টেজ ভি ইকুয়াল টু আই আর, আই ছোট হাতের আর। তাহলে ভি এ বি ইকুয়াল টু প্লাস ই মাইনাস আই ছোট হাতের আর। ভাই দেখো তো, ই মাইনাস আই ছোট হাতের আর হয়েছে। তাহলে যেভাবে হিসাব করো না কেন, তাহলে কোনো একটা কোষের দুই প্রান্তের বিভব হচ্ছে ই মাইনাস আই ছোট হাতের আর, অথবা ভি ইকুয়াল টু আই ইন্টু বড় হাতের আর। ওকে, তাহলে কেন কোষের দুই প্রান্তের বিভব সর্বদা তড়িৎচালক শক্তি অপেক্ষা কম হয়? কেন? অভ্যন্তরীণ রোধের জন্য। কারণ কোষের তড়িৎচালক শক্তির কিছুটা অংশ অভ্যন্তরীণ রোধের জন্য, অভ্যন্তরীণ রোধের অ্যাক্রসে খরচ হয়ে যায়, এই কারণে কম হয়। তাহলে আমি তোমাকে কিন্তু 3 ভাবে দেখাই দিলাম। এই রোধের অ্যাক্রসে দেখাই দিলাম যে ভি এ বি কত, আবার কোষের অ্যাক্রসে দিয়েও দেখাই দিলাম যে ভি এ বি কত, তাই একই এসছে। ওকে,
এইবার আসো, মোটামুটি সূত্র হয়ে গেল। এইবার আমরা কোষের সমবায় চাই। কোষের সমবায় চাই। কোষের দুই ধরনের সমবায় হয় রোধের মতো, শ্রেণী এবং সমান্তরাল। তো প্রথমে আসো শ্রেণী সমবায়। তাহলে 1 নম্বর, কোষের শ্রেণী সমবায়। দেখো, কোষের কিন্তু দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তার তড়িৎচালক শক্তি এবং আরেকটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ। দুইটা জিনিস থাকবে। তাহলে দুইটা কোষ দিয়ে দেখাই তোমাকে কোষের শ্রেণী সমবায়। দুইটা কোষ, এই একটা কোষ, এটা তার অভ্যন্তরীণ রোধ। এই আর একটা কোষ, এটা তার অভ্যন্তরীণ রোধ। দুটো কোষ, দুটো কোষকে শ্রেণীতে সমবায় করলাম। শ্রেণী সমবায় পরপর, একটার পর একটা, একটার পর একটা। ঠিক আছে, এভাবে আঁকিও না। এভাবে তো এই যে একবার বোঝানোর জন্য আঁকছিলাম, এরকম ভাবে কোনো সিম্বল দেওয়া হয় না, বুঝছো? চলতরিতে এরকম কোনো সিম্বল নাই, তো সুতরাং এইভাবে সিম্বলটা দেওয়া হয়। তাহলে দুইটা কোষ, এই কোষের তড়িৎচালক শক্তি E1, এই কোষের তড়িৎচালক শক্তি E2, এর অভ্যন্তরীণ রোধ R1, এর অভ্যন্তরীণ রোধ R2, পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত। এবার এই প্রান্তে একটু অন্য কালি দিয়ে দেখাই এটাকে। এবার এই প্রান্ত এবং এই প্রান্তের মাঝে বসাই দিলাম একটা রোধ। এই প্রান্তের মাঝে বসাই দিলাম একটা রোধ। এই রোধ হচ্ছে R। কি ক্লিয়ার? এই রোধ হচ্ছে R। এবার আসো, এই দুইটার পরিবর্তে, এই দুইটা কোষের পরিবর্তে একটা কোষ আনবো। এই দুইটা কোষের পরিবর্তে একটা কোষ এনে বসাবো। বসালাম, যাকে বলবো এদের তুল্য। তাহলে এর নাম দিলাম ই ইকুইভ্যালেন্ট, তুল্য। আর শুধু তো তড়িৎচালক শক্তি না, কোষের সমবায় যদি করি, কোষের দুইটা জিনিস ছিল, তড়িৎচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ। তাহলে এদের তুল্য করলে তুল্য তড়িৎচালক শক্তি, ঠিক একইভাবে তুল্য অভ্যন্তরীণ রোধ নিয়ে কোথায় বসাবো? কোথায়? অবশ্যই এই রোধের একরোসে, অবশ্যই এই রোধের একরোসে বসাবো। এইবার দেখি তোমরা কেমন বলতে পারো। তুমি আমাকে বলো তো, এই দুইটা কোষের পরিবর্তে এই কোষটাকে আমি তুল্য বলতে পারবো কোন শর্তে? কোন শর্তে তুল্য বলতে পারবো? দুটো কোষের পরিবর্তে দুটো ব্যাটারি আছে, তার পরিবর্তে আরেকটা ব্যাটারি নিয়ে ইচ্ছা মতো বসাই দিল, দিয়ে বললা ভাই তুল্য হবে না। তাহলে কোন শর্তে, কোন সূত্র চাচ্ছি না, আমি চাচ্ছি শর্ত। কোন শর্তে আমরা এই দুইটার পরিবর্তে একে আমি তুল্য বলতে পারবো? কারেন্ট সেম থাকবে, অর্থাৎ এই দুইটা থেকে বর্তনীতে মূল প্রবাহ, ধরো এই দিক দিয়ে বর্তনী যে প্লাস থেকে মূল প্রবাহ আসতেছে, এই মূল প্রবাহ আই, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, দিয়ে ঘুরে কারেন্ট আই, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, দিয়ে এই রোধের মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে আই, এইভাবে পুরো বর্তনী ঘুরে আসতেছে কারেন্ট আই। তাহলে সেম কারেন্ট, বেশিও না কমও না, এই একই রোধের মধ্য দিয়ে যাইতে হবে, তাহলে আমি একে তুল্য বলতে পারবো, অন্যথায় না। আমরা কি চাই বলো তো? আমরা চাই তুল্য তড়িৎচালক শক্তি ই ইকুইভ্যালেন্ট কত হবে? E1 এর মান ধরো 10 ভোল্ট, E2 এর মান ধরো 20 ভোল্ট, তাহলে ই ইকুইভ্যালেন্ট কত ভোল্ট হবে? R1 এর মান ধরো 2 ওহম, আর R2 এর মান ধরো 1 ওহম, আর ইকুইভ্যালেন্ট কত হবে? এইটা আমরা বের করতে চাই। কি ক্লিয়ার? এইটা আমরা বের করতে চাই। তাহলে আসো এইবার একটা কাজ করি, আমরা এই বর্তনীতে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাই না? কেভিএল তো পারি, শিখছিলাম না? তাহলে একটা কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে একটা কাজ করি, এই যে এই বিন্দুটার একটা নাম দিই এ, এই বিন্দুটার নাম দিলাম বি। তাহলে এর দুই প্রান্তের যে বিভব সেটা হচ্ছে VAB, VAB। সেই VAB ইকুয়াল টু অবশ্য IR, IR, এই যে I ইন্টু R, VAB ইকুয়াল টু IR। তাহলে এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, কারেন্ট যাচ্ছে I, তাহলে বিভব, দুই বিন্দুর বিভব হচ্ছে VAB, VAB হচ্ছে I ইন্টু R। তাহলে এবার দেখো কারেন্ট তো এইভাবে যাচ্ছে, তাহলে আমরা একটু পোলারিটি দিয়ে নিই, এটা মাইনাস এটা প্লাস দেওয়া আছে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে, সো এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট সবসময় উচ্চ থেকে নিম্ন বিভবে যায়, ঘুরে কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, কারেন্ট এদিকে যাচ্ছে, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে। ব্যাটারির পোলারিটি তো বড় দাগ প্লাস, ছোট দাগ মাইনাস, আর রোধের জন্য পোলারিটি হচ্ছে কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে প্লাস থেকে মাইনাস, এই দিয়ে নিলাম। তাহলে এইবার এখানে আমরা একটু কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই,
এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই, কেভিএল খাটিয়ে পাই। তাহলে এই লুপে যদি কেভিএল খাটাই, কোত্থেকে শুরু করবো? করো, কোন দিকে ঘুরবো? এদিকেও ঘুরতে পারি, এদিকেও ঘুরতে পারি, যার যেটা খুশি, যার যেটা ইচ্ছা। তো ধরো আমরা এইভাবে ঘুরলাম, তাহলে এভাবে যদি ঘুরি তাহলে মাইনাস, তাহলে মাইনাস ভিএবি, দেখো মাইনাস ভিএবি অথবা মাইনাস আইআর, মাইনাস ভিএবি অথবা মাইনাস আইআর। তাহলে যে মাইনাস ভিএবি অথবা মাইনাস আইআর প্লাস ই1 হয়ে গেছে এটা। এবার এটাতে মাইনাস আই আর অন প্লাস ই2, তারপরে এটা প্রথমে কি পাচ্ছি? মাইনাস, তাহলে মাইনাস আই আর টু, তারপরে মাইনাস মাইনাস ভিএবি নিয়ে ফেলছে অলরেডি, এটা সমান সমান 0। বলো এটা কে বোঝো নাই? সাহস করে বলো, কে বোঝো নাই? সাহস করে বলো, আমি কিছু বলবো না। যদি না বুঝো আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। কে বোঝো নাই বলো? ফায়াদ উৎস বলছে বুঝি নাই। তারপর আর কে? সৌমি, সৌমি বলছে বুঝি নাই। আচ্ছা, দুই একজন বলছে বুঝি নাই। ঠিক আছে, যারা বুঝো নাই কোনো সমস্যা নেই, কেসিএল কেভিএল এর ক্লাস আবার করবা, তোমাদের জন্য ফরজ। ঠিক আছে, অবশ্যই আবার করবা। তাহলে তোমরা কেসিএল কেভিএল এর ক্লাসও বোঝো নাই, কেসিএল কেভিএল এর ক্লাসও তোমরা তাহলে বোঝো নাই। ঠিক আছে, এটা যদি না বুঝো তাহলে তোমার আগে গ্যাপ আছে, আগের দুটো ক্লাসে গ্যাপ আছে, ভালো করে আগের দুটো ক্লাস করবা। ক্লিয়ার? ঠিক আছে, তারপরও আমি আরেকবার বলতেছি। ঠিক আছে, এটা আমার বলার দরকার নেই, এটা নিজের বুঝতে হবে। কেন বুঝবা না তুমি? ঠিক আছে, কেন বুঝবা না? নিজের বুঝতে হবে এটা। তাহলে এইভাবে ঘুরে মাইনাস, এই যে প্রথমে পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাস আইআর অথবা ভিএবি লিখলাম, সেটা মাইনাস ভিএবি প্লাস ই1 মাইনাস আইআর অন প্লাস ই2 মাইনাস আইআর টু ইকুয়াল টু 0। তাহলে অতএব ভিএবি সমান সমান যদি লিখি, তাহলে ভিএবি মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলাম প্লাস, তাহলে ই1 প্লাস ই2 এই দুইটা একসাথে থাকুক, মাইনাস আই কমন নিলাম, আর1 প্লাস আর2 এটা একসাথে থাকুক। এই বুঝছো? বলো। এই যে মাইনাস আইআর1 মাইনাস আইআর2, আই কমন নিয়ে আর1 প্লাস আর2। এবার আসো এই বর্তনীতে কেভিএল অ্যাপ্লাই করে পাই, এই বর্তনীতে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে সো এটা প্লাস মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে সো এটা প্লাস মাইনাস। নাও এবার লুপ ঘুরাও। তাহলে এখানে যদি লুপ ঘুরাই, এভাবে ধরো ঘুরাচ্ছি, এই দিকে ঘুরাচ্ছি এভাবে, তাহলে মাইনাস মাইনাস ভিএবি, তারপরে প্লাস ই ইকুইভ্যালেন্ট, তারপরে মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে যদি লিখি যে ভিএবি ইকুয়াল টু কত, তাহলে ভিএবি মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলে প্লাস, তাহলে এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। এইটারে বললাম সমীকরণ নম্বর 1, এইটারে বললাম সমীকরণ নম্বর 2। এবার একটা জিনিস দেখো, সমীকরণ নম্বর 2 এটা, এই যে 2, সমীকরণ নম্বর 1 এটা, এই যে সমীকরণ নম্বর 1। এইবার আসো মিলাবো, তুলনা করব। তুলনা আমাদের কি দরকার? ই ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট দরকার। ঠিক আছে, আমি ডিরেক্ট ধরো সূত্র বলে দিতে পারতাম, কিন্তু আমার কথা বিশ্বাস করবা না, প্রমাণ চাই, দেখে নিতে চাই আসলে কি হবে। দেখো এবার মিলাও মিলাও মিলাও, ভিএবি সমান চিহ্ন মাইনাস মাইনাস আই, এবার মিলাও। তাহলে ই ইকুইভ্যালেন্ট তার সাথে ই1 প্লাস ই2, মাইনাস মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট তার সাথে আর1 প্লাস আর2। দেখছো? মিলাও। তাহলে তোমার কি যেন দরকার ছিল? ই ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট দরকার ছিল, হয়ে গেছে তো, কাহিনী তো খতম। তাহলে অতএব ই ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে ই1 প্লাস ই2, আর আর ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে এটা হচ্ছে আর1 প্লাস আর2। ডান, এইটাই হচ্ছে সূত্র। তাহলে এভাবেই আমাদের হিসাব নিকাশ করতে হবে। এই হয়ে গেল তুল্য তড়িৎচালক শক্তি আর তুল্য অভ্যন্তরীণ তত্ত্ব। কত সহজ জিনিস, ঠিক আছে, কত সহজ জিনিস। ওকে ওকে ওকে, দাদা ধোকা দিবেন না? না, আমি ভালো হয়ে গেছি, ধোকা দিব না, আমি ভালো হয়ে গেছি, ধোকা দিব না আর।
ঠিক আছে, কথা কি ক্লিয়ার? তাহলে এইবার চলো তো দুই একটা উদাহরণ দেখি, দেখি তুমি কেমন শিখলা। এই একটা কোষ যার তড়িৎ চালক শক্তি 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম। এই একটা কোষ যার তড়িৎ চালক শক্তি 15 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। ওকে, তাহলে এদের তুল্য ভাই ইয়ন 10, E2 15, তাহলে এদের ইকুইভ্যালেন্ট, এদের তুল্য আঁকবো। তাহলে এদের তুল্যটা আঁকছি, দেখো এদের তুল্য হচ্ছে 10 যোগ 15 কত 25, তাহলে এদের তুল্য হচ্ছে 25 ভোল্ট, বুঝছো? আর ইকুইভ্যালেন্ট হবে 2 যোগ 1, 2 যোগ 1 3, 2 যোগ 1 3 ওহম। শেষ। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? বলো, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? হয় নাই, ভুল, এটা এটা হয় নাই, ভুল। কেন? ভাই এইটাই তো হবে, E1 প্লাস E2, এই দুইটা যোগ করলাম, যোগ করে বসাই দিলাম। যোগ করছো, যোগ করছো, কিন্তু আঁকতে গিয়ে ক্রম উল্টাপাল্টা করে ফেলছো, হয়নি। ভুলটা খুঁজে বের করতো, কোথায় ভুল, কোথায় ভুল, নিজে ধরা শেখো তো, নিজে ভুলটা। হ্যাঁ, দাগে ভুল, এই যে দাগগুলো দেওয়া ভুল হয়েছে, ব্যাটারির প্লাস মাইনাসে ভুল হয়ে গেছে। তাহলে শোনো, ভালো করে শোনো, যোগ করব, ঠিক আছে। এই যে এটা প্লাস, দেখো এটা প্লাস, প্রথমে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, যে কোনো একটা দিক থেকে যোগ করতে কইতে যাইতে হবে। ধরো এই দিক থেকে আসতেছি, তাহলে এদিক থেকে যদি আসি, ই ইকুইভ্যালেন্ট হবে, ই ইকুইভ্যালেন্ট হবে, এদিক থেকে যাচ্ছি, এদিক থেকে প্লাস 10 প্লাস 15 প্লাস 25 ভোল্ট। কোন দিক থেকে? এদিক থেকে, এই দিক থেকে প্লাস 25 ভোল্ট। তাহলে আঁকার সময়ও এদিক থেকেই আঁকতে হবে, আঁকার সময়ও এদিক থেকেই আঁকতে হবে। এদিক থেকে যদি আঁকি তাহলে প্লাস 25 না, তাহলে এদিক থেকে প্লাস 25, এই যে প্লাস, এই দিক থেকে প্লাস 25, এই যে প্লাস 25, 25 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ নিয়ে ঝামেলা নেই, এটা তো 2 আর 1 যোগ করলে 3 ওহম। এইবার আঁকাটা ঠিক আছে, এইবার আঁকাটা ঠিক আছে, বুঝলা? কেউ যদি মনে করে ভাই আপনি তো এদিক দিয়ে আঁকতেছেন, আমি যদি এইভাবে আঁকি, আমি যদি হিসাবটা এইভাবে করি, ভাই কোনো সমস্যা নেই। দেখো এটা কত ভোল্ট? 10 ভোল্ট, কত 2 ওহম। এটা কত ভোল্ট? 15 ভোল্ট। আর এটা হচ্ছে 1 ওহম। ওকে, এবার এবার আসো এই দিক দিয়ে যদি হিসাব করি, দেখো যদি আমি এই দিক দিয়ে হিসাব করতে করতে যাই, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এদিক দিয়ে হিসাব করলে ই ইকুইভ্যালেন্ট হবে -15। এদিক দিয়ে আসো, -15 হয়ে গেছে, এর কাজ হয়ে গেছে। প্রথম দরজায় যা আছে সেটা নিবা, তারপরে এর দরজায় মাইনাস, -10, তাহলে কত? -25 ভোল্ট। কারো কাছে মনে হইতে পারে ভাই আগে ছিল +25, এখন আসছে -25, ভুল আসছে কি? না, ভুল নাই। যে এদিক দিয়ে হিসাব করবে সে তো +25ই পাবে, আর যে এদিক দিয়ে হিসাব করবে সে তো -25ই পাবে, ঠিকই তো আছে। এবার কথা হচ্ছে তাহলে কি উত্তর আলাদা হয়ে গেল? না, আলাদা হলো না। আঁকো, আঁকলে দেখবা একই আঁকছো। যদি বলি আঁকো, আঁকলে ঘটনা একই হবে। যদি আঁকি, তুমি কত পাইছো? -25। কোন দিক থেকে -25? কোন দিক থেকে? এই দিক থেকে -25, তাহলে ওই দিক থেকেই -25 আঁকবা। বুঝতে পারছো? এই দিক থেকেই -25 আঁকবা। তাহলে এদিক থেকে -25 আঁকলে এরকম, এই দেখো এরকম, এই দিক থেকে যেন মাইনাস থাকে। তাহলে এই যে মাইনাস, এটা প্লাস, কত ভোল্ট? 25 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ তো 2 আর 1 3 ওহম। বলো এবার এই চিত্রের সাথে এই চিত্রের কোনো পার্থক্য আছে? এই চিত্র আর এই চিত্র কোনো পার্থক্য আছে? ঘটনা তো একই। তাহলে এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এটাই হচ্ছে কাহিনী, যে ঘটনা একই, তুমি যেভাবে হিসাব করো না কেন ঘটনা একই। তাহলে সবসময় একই দিক থেকে হিসাব করবা, একই দিক থেকে একই ক্রম মেনটেন করে হিসাব করবা। ওকে, এবং আঁকতে হবে, শুধু হিসাব করে রাখলে হবে না, এদের তুল্য একে দেখাইতে হবে। যতক্ষণ তুমি মুখে বলবা ততক্ষণ ঘটনা অস্পষ্ট, যখন তুমি একে ফেলবা তখন আমি বুঝে যাব 100%। এই কারণে একে ফেলতে হবে, হিসাব করে সাথে সাথে একে ফেলতে হবে। ওকে, তাহলে চলো তো এবার দু একটা ম্যাথ করে ফেলি।
একটা সার্কিট 30 ভোল্ট 1 ওহম, 50 ভোল্ট 2 ওহম, 10 ওহম, 2 ওহম, 10 ভোল্ট। এবার বের করতে হবে এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট আই কত, এটা বের করতে হবে। এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট আই বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। শোনো, কয়টা কোষ আছে? 3টা কোষ, 1টা 2টা 3টা, 3টা কোষ আছে, তার সাথে একটা বর্তনীর বহিরোধ। তাহলে শোনো, কারেন্ট বের করতে বলছে তো, তোমরা তোমরা একটা সার্কিটের একটা ম্যাথ দিলে তুমি এই জিনিসটা খোঁজ করবে না কোন টপিকের ম্যাথটা দিছে, এটা কিন্তু খোঁজ করা বুদ্ধিমানের কাজ হবে না। টপিক ভিন্ন ভিন্ন হইতে পারে, ম্যাথ করার বিভিন্ন ওয়ে থাকতে পারে, টপিক মানে বিভিন্ন ধরনের টপিক হতে পারে, এবং ওই ম্যাথটা করার জন্য বিভিন্ন মেথডও থাকতে পারে। তো কেউ যদি আমাকে এই সার্কিটটা দিয়ে বলে এই সার্কিটটা সলভ করো, ধরো এই সার্কিটটা আমাকে দিয়ে বললো এই সার্কিটটা সলভ করো, তাহলে আমি কি করব জানো? আমি কি করব? কেউ যদি আমাকে বলে এই সার্কিটটা সলভ করো, আমি কি করব? আমি মেশ অ্যানালাইসিস খাটাবো। কোনো কোষের সমবায় টমবায় আমি হয়তো সূত্র জানি, কোষের সমবায় সূত্র টুত্র জানি, আমি খাটাবোই না ওগুলা। আমি কি করব? লুপ কয়টা? একটা লুপে একটা কারেন্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা লুপে একটা কারেন্ট ঘুরাই ফেলবো। একটা লুপে একটা কারেন্ট, এই যে একটা লুপে একটা কারেন্ট ঘুরাই নিলাম, কারেন্ট কত? আই। এবার হিসাব শুরু। দেখো তো মনে পড়ে কিনা? হিসাব শুরু। রোধের আগে সবসময় প্লাস, এইভাবে ঘুরতেছো, এই যে -10, তাহলে -10, ঠিক আছে, কেবিএল অ্যাপ্লাই করতেছি, এই লুপে কেবিএল অ্যাপ্লাই করতেছি, তাহলে -10 + 30 + 30, বোঝো? -10 + 30, রোধের আগে সবসময় প্লাস, তাহলে +1 × I, -50 +2 × I, তারপরে +10I, তারপরে +2I, তারপরে -10 তো নিচে একবার, এইটার সমান সমান 0। কি কথা বুঝছো? এই যে লুপ ইকুয়েশন লিখে ফেললাম, একটা লুপ একটা ইকুয়েশন। এবার কারেন্ট কত হচ্ছে? 2 আর 2 4 5 10 15I, এটা সমান সমান ওই পাশে গিয়ে 50 50 60, ঠিক আছে, আর 30 -30, তাহলে 30 ভোল্ট। তাহলে অতএব I = কত? 2 অ্যাম্পিয়ার। বাহ, সুন্দর উত্তর আসলো, I = 2 অ্যাম্পিয়ার। ডান, কারেন্টের মান বের হয়ে গেছে। কি কথা বুঝছো? I এর মান কত? 2 অ্যাম্পিয়ার। এবার আসো অ্যান্সার, অ্যান্সার লিখতে চাই। অ্যান্সার হচ্ছে -2 অ্যাম্পিয়ার। যারা বলছো 2 অ্যাম্পিয়ার তারা কিন্তু ভুল, অ্যান্সার হচ্ছে -2 অ্যাম্পিয়ার। এই যে তুহিন বলছে -2 অ্যাম্পিয়ার, গুড। তুমি যদি লিখে দিয়ে আসো অ্যান্সার 2 অ্যাম্পিয়ার লিখে এরকম অ্যান্সার লিখে দিয়ে আসছো, তোমার দিবে একটা 0। কেন? কারণ কি? কারণ হচ্ছে এই যে কারেন্ট চাইছে 10-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, তো কারেন্ট 10-এর মধ্য দিয়ে এদিকে কত যাচ্ছে সেটা আমি চাই, কিন্তু প্রকৃতপক্ষে কারেন্ট যাচ্ছে আসলে 10-এর মধ্য দিয়ে এদিকে, এই কারণে আয়ের মানটা এই যে 2 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ দিক দেওয়া আছে আমাকে, তাহলে আমার লাগবে এই 10-এর মধ্য দিয়ে এদিকে কত যাচ্ছে, তাহলে 10-এর মধ্য দিয়ে এদিকে কত যাচ্ছে সেটা হচ্ছে আয়ের উল্টা। তাহলে আই যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে এটা হবে -2 অ্যাম্পিয়ার। আই যদি 2 অ্যাম্পিয়ার হয় এটা হবে -2 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? বলো। এইবার আসো এই সার্কিটটা সলভ করার প্রথম টেকনিক, এটা সহজ টেকনিক, যে কোনো সার্কিট আসলে আমরা এটাই করব। এবার কথা হচ্ছে ভাই কোষের সমবায় এত কষ্ট করে শিখলাম, এটা কি খাটাবো না? অবশ্যই খাটাবো। কোষের সমবায় এত কষ্ট করে শিখলাম, খাটাবো না? অবশ্যই। কোষের সমবায় দিয়ে এটা করব। কয়টা কোষ আছে? কয়টা কোষ আছে? 3টা কোষ। তাহলে আসো এবার কোষের সমবায় দিয়ে করব। তাহলে একটু সার্কিটটা আরেকবার আঁকি। কোষের সমবায় দিয়ে করলে বারবার আঁকতে হবে, বারবার আঁকা কোনো সমস্যা না, সার্কিট আঁকা তো মজা, সার্কিট আঁকা মজার। 30 ভোল্ট 1 ওহম, 50 ভোল্ট 2 ওহম, তারপরে 10 ভোল্ট
2 ওহম আর এটা 10 ওহম, 10 ওহম। ওকে, এবার আসো কোষের সমবায়। এইটা 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 সমবায় করব, তাহলে আমি কি বললাম, একটা নির্দিষ্ট ক্রমে যোগ করতে করতে যাইতে হবে। তাহলে ক্রমটা আসো, এইটা সহ নিব তো, হ্যাঁ, তাহলে এইভাবে ধরো যাচ্ছি আমি, এইভাবে যাচ্ছি। তাহলে ভাই এইটার কাছে যখন যাচ্ছি তখন কি পাচ্ছি, ই ইকুইভ্যালেন্ট দেখো তো কি পাচ্ছি ভাই, এটার দিক দিয়ে যখন যাচ্ছি, এই দিক দিয়ে যখন আমি যাচ্ছি তখন কি পাচ্ছি, -10, -10, তারপরে 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 +30, ঠিক আছে, তারপরে 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 -50, তাহলে কত হলো, হচ্ছে -60 ভোল্ট। এই যে -60 ভোল্ট। কি বুঝছো, ক্লিয়ার? অনেকে কি করে কি, এই জায়গায় এসে কিন্তু একেবারে তালগোল পাকাই ফেলে। এই জায়গায় এসে কি হিসাবটা করে দেখো, আমি তোমার ভুলের জায়গাটা দেখাই দিই, যে এইটার এইটা একই ক্রমে, ওকে, তাহলে 30, এই যে এইদিকে প্লাস, তাহলে +30 +10, +10 আর -50, ভুল 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 ভুল, ঠিক আছে? বলো, এই দুইটার ক্রম কিন্তু সেম না ভাই, এই দুইটার ক্রম কিন্তু সেম না। তুমি যদি এই কোষটাকে ঘুরাই এই পাশে নিয়ে যাও তখন তুমি বুঝতে পারবা। যেমন আমি যদি এই সার্কিটটাকে এইভাবে আঁকি, দেখো আরেকবার আঁকতেছি এই সার্কিটটাকে, এইবার দেখো আমি কোষগুলোকে সব এক লাইনে নিয়ে যাব। এটা 30 ভোল্ট 1 ওহম, এটা 50 ভোল্ট 2 ওহম, আর এটা 10 ওহম। এবার তাকাও, আমি এইটাকে এইখানে নিয়ে যাব, উপরে নিয়ে যাব, উপরের লাইনে নিয়ে যাব। তাহলে এটা কি প্লাস না, প্লাসের দাগটা না, তাহলে প্লাসের দাগটা আগে যাবে, মাইনাসের দাগটা পরে যাবে, মাইনাসের দাগটা পরে যাবে, বুঝছো? এটা এইভাবে ঘুরে এখানে চলে যাবে, এইভাবে ঘুরে চলে যাবে, ঠিক আছে? ধরো আমার হাতের এই যে দুইটা আঙ্গুল দেখো, এই যে দুইটা আঙ্গুল, এটা বড় আঙ্গুল, এটা ছোট আঙ্গুল, এই নো 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 নো, হাই, এটা কি হইলো? বাঁচাইছে, হ্যাঁ, নো, ভয়ের কিছু নাই। তাহলে দেখো এই যে কোষটা, এই কোষটা এখানে ছিল, এই যেটা বড় দাগ, এই বড় দাগ ঘুরে আগে যাবে, এই যে বড় দাগ, তারপরে ছোট দাগ যাবে, তাহলে এই যে ছোট দাগ, ঠিক আছে? কথা বুঝতে পারছো? তাহলে বড় দাগ আগে, তারপরে ছোট দাগ, জাস্ট এটাকে এইভাবে ঘুরাই নিয়ে যাও না, এইভাবে ঘুরাই নিয়ে যাও। তারপরে তার সাথে কত রোধ, কত 2 ওহম, রোধ নিয়ে কোনো ঝামেলা নেই, রোধের তো কোনো প্লাস মাইনাস নেই, তো রোধ নিয়ে কোনো ঝামেলা নেই। এইবার দেখো সবগুলো কোষ, এটা কত ভোল্ট, 10 ভোল্ট, আর এটা 2 ওহম। এবার দেখো সবগুলো কোষ উপরের লাইনে চলে গেছে, ঠিক আছে? সবগুলো কোষ উপরের লাইনে চলে গেছে। এবার এই দিক দিয়ে ধরো আমি হিসাব করতে করতে যাচ্ছি, তাহলে ইকুইভ্যালেন্ট -10 +30 -50। অনেকে বলে ভাই এভাবে কি এঁকে নিতে হবে, না না, কোনো সমস্যা নেই, তুমি এখানে করো না, এই যে এই দিক দিয়ে যাচ্ছ, ধরো এই যে -10, তারপরে +30, তারপর -50, এই তো হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কত পাচ্ছি আমরা, -30 ভোল্ট, -30, হ্যাঁ। আর আর ইকুইভ্যালেন্ট কত পাচ্ছি, আর ইকুইভ্যালেন্ট পাচ্ছি 1 + 2 + 2, 5 ওহম, এইটা পাচ্ছি। তাহলে -30 ভোল্ট আর 5 ওহম, -30 ভোল্ট কোন দিক দিয়ে, এই দিক দিয়ে গিয়ে -30, এই দিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে গিয়ে -30, এই যে 30 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ 5 ওহম, আর বর্তনীর বহিরোধ এই যে 10 ওহম। তাহলে 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, এটাই তো আমরা চাই। তো 10 ওহমের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কারেন্ট যাচ্ছে, দেখো এটা প্লাস আর এটা মাইনাস, প্রকৃত কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখে বলো তো, প্রকৃত কারেন্ট তো প্লাস থেকে যাবে, এইভাবে কারেন্ট যাবে। তাহলে প্রকৃত কারেন্টটা যাবে এই দিক দিয়ে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই যে প্রকৃত কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে কারেন্ট আই। তাহলে আই = E/R + R, জানো না সূত্র? তাহলে তড়িৎ চালক শক্তি 30
বড় হাতের আর 10, অভ্যন্তরীণ রোধ 5, তাহলে 30/15, 2 অ্যাম্পিয়ার। কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কারেন্ট এই দিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, কিন্তু আমার প্রশ্ন ছিল 10-এর মধ্যে দিয়ে এদিকে যাচ্ছে, তাহলে অতএব অ্যান্সার হচ্ছে -2 অ্যাম্পিয়ার। ডান। এইটা হচ্ছে কোষের সমবায় দিয়ে করা। এখন অবশ্যই বুদ্ধিমান মানুষরা অবশ্যই এটা দিয়ে করবে, তাই না? বুদ্ধিমান মানুষ অবশ্যই এটা দিয়ে করবে, কিন্তু কোষের সমবায় দিয়েও আমরা সার্কিট করতে পারি। মেশ হচ্ছে বস, কেসিএল কেভিএল হচ্ছে সার্কিট সলভ করার টেকনিকের বস মেথড, মেশ অ্যানালাইসিস বস মেথড। এইটা জানা থাকলে তোমার এইসব কোনো কাজেই লাগবে না। ওকে, তাহলে এবার নিজেরা আর একটা করো তো দেখি, করো নিজেরা আর একটা করো। একটা কোষ, একটা কোষ, একটা রোধ, এখানে আর একটা কোষ, অভ্যন্তরীণ রোধ, এখানে একটা অভ্যন্তরীণ রোধ, আর এই একটা কোষ। মানে এই একটা রোধ ধরো 10 ওহম, এটা 5 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 60 ভোল্ট। ওকে, তাহলে এবার কারেন্ট বের করতে হবে। এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট আই কত বের করো, 10 ওহম রোধের মধ্য দিয়ে। নাও করো, করো করো করো, তাড়াতাড়ি উত্তর বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর। তাহলে প্রথম মেথড হচ্ছে ঘোরাও লুপ, ঠিক আছে? এইটা মিস দেওয়া যাবে না। যে কোনো সার্কিট এখন আমরা সলভ করতে গেলে প্রথমে আগে মেশ করে নিব, বুঝছো? কেন? মজা, খুবই মজা। ঘোরাও -60 +10i, একটা লুপ একটা ইকুয়েশন, কত মজা। +10, তারপরে 3i, তারপরে 5i, রোধের আগে সবসময় প্লাস, কত মজা। -20 +2i -60 নিয়ে নিছে অলরেডি, =0। তাহলে কারেন্ট হচ্ছে 10, 5, 3, 2, 10 আর 10, 20i, -60 আর -10, তাহলে 70, ওই পাশে গেলে 70, তাহলে i = 7/2, 7/2 অ্যাম্পিয়ার। কিন্তু অ্যান্সার কত? অ্যান্সার কারেন্ট এদিকে যাচ্ছে, তো একই দিকেই তো 7/2 অ্যাম্পিয়ার, তাহলে অ্যান্সারও 2 অ্যাম্পিয়ার, 7/2 অ্যাম্পিয়ার। এই তো ডান। কোষের সমবায় দিয়ে করবো, কোষের সমবায় দিয়ে করবো। তাহলে কোষের সমবায় না, এবার একটু চালাকি করি। এবার কোষের সমবায় দিয়ে করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে কোষের সমবায় দিয়েই করবো এবার। তাহলে নাও, ধরো আমরা এইভাবে যাব, এইভাবে যাচ্ছি, তাহলে এইভাবে গেলে ই ইকুইভ্যালেন্ট +10, তারপর 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 -20, তারপর 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 -60, তাহলে কত হচ্ছে? -70 ভোল্ট। ওকে, আর ইকুইভ্যালেন্ট 3, মানে টোটাল রোধ একবারে করে ফেলি, আর ইকুইভ্যালেন্ট টোটাল রোধ, অথবা যে কোনো একটা রোধ তুমি রাখতে পারো। ধরো এইটাকে রাখো আর বাকিগুলোকে সব যোগ করে দাও। 3, 5 আর 2, তাহলে 3, 5 + 2, তাহলে 10 ওহম। ধরো অভ্যন্তরীণ রোধ হচ্ছে 10 ওহম, তুমি চাইলে এর সাথে এটাও যোগ করে দিতে পারো, কোনো সমস্যা। তাহলে এবার আসো -70, কোন দিক দিয়ে গিয়ে -70? এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে। তাহলে এমনভাবে আঁকবো যেন এদিক দিয়ে গিয়ে -70 পাওয়া যায়, বুঝছো? তাহলে বলো আমার আঁকা ঠিক আছে? বলো আঁকা ঠিক আছে? না, এদিক দিয়ে গিয়ে তো +70 পেয়ে যাচ্ছি, হলো না তো। তাহলে এদিক দিয়ে গিয়ে যেন -70 পাই, তাহলে এইভাবে আঁকবো। এই আঁকা ঠিক আছে, তাহলে -+70, 70 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ হিসাবে 10 পাইছি, 10 ওহম।
আর এটা বর্তনীর বাইরের রোধ বললে এইটা হচ্ছে 10 ওহম। ঠিক আছে, ঠিক আছে। তুমি চাইলে কিন্তু রোধ সবগুলো যোগ করে দিতে পারো, কোনো ব্যাপার না। 10 আর 10 20 হয়ে যাবে, তাহলে সমস্যা কি? তাহলে এবার কারেন্ট বের করতে চাই, তো কারেন্ট তাহলে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এই দিক দিয়েই যাবে। ঠিক আছে, কারেন্ট এভাবেই বের হবে। কারেন্ট কত? আই। আর আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান 10 আর টোটাল আর এর মান 10 আর 10 20, 10 যোগ 10 20, তাহলে 7/2 অ্যাম্পিয়ার। ডান, 7/2 অ্যাম্পিয়ার। ডান। তাহলে শ্রেণী সমবায় গেল। এবার আসো সমান্তরাল সমবায়। 2 নম্বর সমান্তরাল সমবায়। এইটা বেশ মজার আছে, দেখো খুব ভালো করে বুঝবা। দুটো কোষকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব। দুইটা কোষকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব। এই একটা কোষ, এই একটা কোষ, দুইটা কোষ। এই যে সমান্তরাল সমবায়, দুইটা কোষকে, এই হলো না, দুইটা কোষকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করলাম। দুইটা কোষকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করলাম। আর কোষের তড়িৎচালক শক্তি ইয়ন E2, অভ্যন্তরীণ রোধ R1, অভ্যন্তরীণ রোধ R2, অভ্যন্তরীণ রোধ R1, অভ্যন্তরীণ রোধ R2। ডান। এদের দুইটার পরিবর্তে একটা বসাবো, তাকে বলবো এদের তুল্য। আচ্ছা দেখো, বলো তো লাইন কয়টা আগে সেটা বলো, লাইন কয়টা বলো। লাইন একটা, লাইন দুটো, লাইন তিনটা। তিনটা লাইন বোঝো তো? দুটো লুপ হলে লুপ কয়টা আগে সেটা বলো। এই বলো লুপ কয়টা? লুপ 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 ইন্ডিভিজুয়াল লুপ একটা দুইটা, ইন্ডিভিজুয়াল লুপ পুরোটা মিলেও কিন্তু একটা লুপ, বাট আমরা ইন্ডিভিজুয়াল লুপের কথা বলবো। ইন্ডিভিজুয়াল লুপ হচ্ছে দুইটা, এই একটা লুপ, এই একটা লুপ, দুইটা লুপ। তাহলে দুইটা লুপ হলে লাইন ছিল তিনটা, লিখে দিছিলাম, এগুলো খাতায় লেখা আছে তোমার। তো লাইন এখানে তিনটা, আর তিনটা লাইন আমি তোমার দেখাই দিচ্ছি। এই দেখো, এই একটা লাইন, এই যে একটা লাইন, এই একটা লাইন, এই লাইনের কারেন্ট আর এই লাইনের কারেন্ট এসে মিলছে, মিলে এই আর একটা লাইন। ঠিক আছে, এখানে এসে আবার কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে এই লাইনে আর এই লাইনে চলে গেছে, এই লাইনে আর এই লাইনে চলে গেছে, গিয়ে এই লাইনে কারেন্ট আর এই লাইনে কারেন্ট এসে যোগ হয়েছে, যোগ হয়ে আবার টোটাল কারেন্ট এইভাবে চলতেছে। তাহলে ধরো এদিক দিয়ে কারেন্ট আসতেছে I1, এদিক দিয়ে কারেন্ট আসতেছে I2। আয়ন এবং I2 এই দুইটা কারেন্ট এসে মিলিত হয়ে টোটাল কারেন্ট I, টোটাল কারেন্ট I, এইভাবে টোটাল কারেন্ট যাচ্ছে। কি বুঝলা? এবার এদের পরিবর্তে, এদের পরিবর্তে এই যে দুইটাকে উঠাই দিলাম, এই দুইটাকে উঠাই দিয়ে, এই দুইটাকে উঠাই দিয়ে একটা তুল্য বসাবো। এখানে একটা তুল্য বসাবো। এই তাহলে এদের পরিবর্তে তুল্য, এদের পরিবর্তে তুল্য। এটা E ইকুইভ্যালেন্ট, এটা R ইকুইভ্যালেন্ট। ওকে, এটা E ইকুইভ্যালেন্ট, R ইকুইভ্যালেন্ট। এই কি ক্লিয়ার? তাহলে এই দুটো মিলে টোটাল কারেন্ট কত? I। এখন এই দুটোর পরিবর্তে যে কোষটা বসাবো সেই কোষ যদি একই পরিমাণ মূল বর্তনীর প্রবাহ বের করতে পারে তাহলে সে তুল্য, অন্যথায় তারে তুল্য বলা যাবে না। কি ক্লিয়ার? অন্যথায় তুল্য বলা যাবে না। ওকে, সার্কিট আঁকা হয়েছে। এবার সবাই লেখা টাকা বাদ দিয়ে বোর্ডে তাকাও, সুন্দর করে খেয়াল করো জিনিসগুলা। এই বিন্দুর একটা নাম দিই, ধরো A, এটা B, এটা C, এটা D, আর এই বিন্দুটার একটা নাম দিই F, আর এই বিন্দুটার একটা নাম দিই G। ঠিক আছে, G, এই যে নাম দিলাম। এবার আসো আমরা এখানে
এ এফ, দেখো আমি লিখতেছি তুমি তাকাবা, এ এফ, এ থেকে এফ এ, তাহলে এ এফ, এ এফ, তারপরে জি, জি, তারপরে বি, বি, তারপরে আবার এতে, এ একটা লুপ। এই লুপে আমরা কেবিএল খাটাই পাই, এই লুপে কেবিএল খাটাবো। ওকে, ঠিক আছে, এই লুপে কেবিএল খাটাবো। তাকাও বোর্ডে তাকাও, দেখো লুপটা এরকম, এই লুপে কেবিএল খাটাবো। তো কারেন্ট দেখো তো I2 এদিক দিয়ে যাচ্ছে কারেন্ট, তাহলে কারেন্ট যদি I2 এদিক দিয়ে যায়, যে এর মধ্যে দিয়ে কারেন্ট কত I2 এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, আর এটার মাইনাস প্লাস তো দেওয়াই আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস। এই যে রোধটা, এই রোধের অ্যাক্রসে, এই যে রোধটা, এই রোধের অ্যাক্রসে দুই প্রান্তের বিভব, এই রোধের অ্যাক্রসে দুই প্রান্তের বিভব, ধরো এর বিভবটা ভি বললাম, যে দুই প্রান্তের বিভব ভি আর কি। তাহলে এবার আসো এই যে নিচের লুপটাতে, এ থেকে কোথায় যাব, এফ এ, তো এ থেকে এফ এ কেউ নাই, এফ থেকে জিতে যাব, তাহলে এই যে মাঝখানেই আছে, তাহলে এই যে প্লাস, দেখো প্লাস এদিক দিয়ে যাচ্ছে, প্লাস আই, আই ইন্টু আর, অথবা আই ইন্টু আর না লিখে একবারে আমরা লিখতে পারি ভি, কি কোনো আপত্তি আছে? আই ইন্টু আর না লিখে আমরা একবারে কি লিখতে পারি, ভি লিখতে পারি। ওকে, তারপরে জি, তারপরে বি, বি থেকে আবার এদিকে যাব, বি থেকে এতে যাব, তাহলে বি থেকে এতে গেলে প্লাস, দেখো প্লাস I2 R2, I2 R2, তারপরে মাইনাস E2 ইকুয়াল টু 0। তাহলে এ থেকে এফ, এফ থেকে জি, জি থেকে বি, বি থেকে আবার এ। ওকে, তাহলে এ থেকে এফ নাই, এফ থেকে যখন যাচ্ছে তখন প্লাস ভি, প্লাস ভি, তারপরে প্লাস I2 R2, তারপরে মাইনাস E2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে I2টা বের করতে চাই, I2, তাহলে I2 R2, E2কে ওই পাশে নিয়ে গেলাম, E2 এই পাশে গেল মাইনাস ভি। এবার অতএব I2 চাই, I2 ইকুয়াল টু কত, R2 দিয়ে ভাগ, তাহলে E2 বাই R2 মাইনাস ভি বাই R2, E2 বাই R2 মাইনাস ভি বাই R2, এটা হচ্ছে I2। বলো বুঝতে পারছো কি না? ওকে, লেখাবাদ দিয়ে বোর্ডে তাকাও, হ্যাঁ লিখবা না আগে। এইবার আসো, এইবার উপরের লুপটা ভালো করে দেখো, এবার হচ্ছে এই লুপটা, এবার এই লুপটাতে কেভিএল খাটাবো। অনেকে বলতে ভাই এটা তো টোটালটা মিলে একটা লুপ, হ্যাঁ তো সমস্যা কি, সেটাও তো একটা লুপ নাকি? আমরা যখন মেশ অ্যানালাইসিস করব তখন ইন্ডিভিজুয়াল লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, ঠিক আছে, এই দুটো মিলে এটাও তো একটা লুপ, এই যে এই দুটা মিলে এটাও তো একটা বড় লুপ, তাই না? তাহলে এই লুপে আমরা একটু কেভিএল খাটাইতে চাই, তাহলে এই লুপে যদি কেভিএল খাটাই তাহলে এই লুপটা কেমন, একটু নাম দিই লুপটার, ডি থেকে এফ, এবার ডি, ডিএফ, ডিএফ, এফ থেকে জি, তারপরে সি, উপরে উঠে যাবো এবার, সি, জি থেকে সি, সি থেকে আবার ডি, তাহলে এই লুপে আবার কেভিএল খাটিয়ে পাই। তাহলে আসো তো এবার নিজেরা বলো তো ভাই, যাও তো, ডি থেকে এফ এ যাবা, নেই কেউ, এফ থেকে জিতে এই যে এটা আছে, তাহলে প্লাস আই আর বা প্লাস ভি নিলাম, দেন জি থেকে সিতে চলে যাব, জি থেকে ডাইরেক্ট সিতে চলে যাব। ওকে, সিতে, এবার সি থেকে যখন এখানে যাব, দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, এই যে কারেন্ট কত যাচ্ছে, আয়ন কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট যদি এদিকে যায় সো এটা প্লাস এটা মাইনাস, আর এর তো দেওয়াই আছে, এটা মাইনাস এটা প্লাস দেওয়াই আছে, তাহলে সি থেকে ডিতে যাব, প্লাস, দেখো প্লাস 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 আয়ন আরন, ওকে, মাইনাস এই যে প্লাস আয়ন আরন, তারপরে মাইনাস, তাহলে তারপরে মাইনাস মাইনাস E1, তারপরে নেই আর কিছু, ইকুয়াল 0। বুঝছো? এবার এখান থেকে যদি আমি বলি আয়ন সমান সমান কত, তাহলে দেখো আয়ন আরন এটার সমান সমান ইয়নকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস ভি, তাহলে অতএব আয়ন এটা সমান সমান ইয়ন ডিভাইডেড বাই আরন মাইনাস ভি ডিভাইডেড বাই আরন। এই যে দুইটা সমীকরণ পেয়ে গেলাম, আয়নের একটা সমীকরণ 1 নং, I2 এর একটা সমীকরণ 2 নং, দুইটা সমীকরণ পাইছি। আপনারা বললেন বড় লুপটা নেবেন না, এই পাগল, যখন আমরা সার্কিট সলভ করব তখন বড় লুপ নিব না। কেন বড় লুপটা নিব না? কারণ এই লুপ আর এই লুপের এই দুটো ইকুয়েশন যোগ করলে বড় লুপের ইকুয়েশন পাওয়া যায়। তা আমি কি এই লুপের কোনো ইকুয়েশন নিছি এখানে? আমি কি এখানে সার্কিটটা সলভ করতে চাইতেছি? না, আমি তো সলভ করতে চাইতেছি না।
তাই না? আমি তো লিখতে পারবো, আমি লুপের ইকুয়েশন তো লিখতে পারবো, সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই। সেটা নিয়ে কি কোনো আপত্তি আছে? আমি যে লুপের ইকুয়েশন লিখতে পারবো না, কিন্তু যখন আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করি তখন এই লুপে দুইটা ইকুয়েশন লিখে বড় লুপটা আর নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? কারণ বড় লুপটা নিয়ে যে ইকুয়েশনটা আমরা পাই সেটা মৌলিক কোনো ইকুয়েশন হয় না, এই জন্য আমরা নিই না। বাট ইকুয়েশন নিতে পারবো না, সে কে বললো? ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে আয়ন আর আই টু পাইলাম। এই দুইটা সমীকরণ আয়ন আর আই টু বানাই রাখি, থাকুক। ওকে, থাকুক। এইবার আসো এই লুপে কেভিএল খাটাবো, এই লুপে কেভিএল খাটাবো। তাহলে এদিকেও ঘুরতে পারো, আবার উল্টা দিকেও ঘুরতে পারো, যার যেটা ভাল লাগে, যে যেদিকে ঘুরতে চাও। যেমন আমরা কিন্তু এদিকে এ থেকে এফ এভাবে ঘুরছি। তুমি যদি উল্টা ঘুরতে, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসতো। তাহলে এবার আসো এটার জন্য লিখবো। তাহলে এটার জন্য কোন দিকে ঘুরবো? যেহেতু এটা এদিকেই ঘুরছি, তাহলে এটাও এইদিকেই ঘুরি, এই দিকেই ঘুরি। তাহলে কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, সেটা প্লাস, এটা মাইনাস। কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, সেটা প্লাস, এটা মাইনাস। আর এর তো মাইনাস প্লাস দেওয়া আছে, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এদিক দিয়ে যদি ঘুরি তাহলে প্লাস, এই লুপে কেভিএল খাটিয়ে পাই। তাহলে এদিক দিয়ে ঘুরে প্লাস, দেখো আই আর, তো এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটার নামই তো দিছিলাম ভি। তাহলে প্লাস আই আর অথবা প্লাস ভি, যেটাই লিখো না কেন। তাহলে প্লাস ভি লিখলাম, প্লাস ভি প্লাস ভি প্লাস ভি প্লাস ভি প্লাস ভি প্লাস, এর মধ্যে দিয়ে কারেন্ট কত? আই কারেন্ট, কিন্তু আই। তাহলে প্লাস আই আর ইকুইভ্যালেন্ট, তারপরে মাইনাস ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে 0। এই কথা বোঝা গেছে? ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে ভি প্লাস আই আর ইকুইভ্যালেন্ট মাইনাস ভি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আই আর ইকুইভ্যালেন্ট এইটা যদি লিখি, তাহলে ই ইকুইভ্যালেন্টকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস ভি। এবার অতএব আই সমান সমান ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট মাইনাস ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, মাইনাস ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট মাইনাস ভি ডিভাইডেড, আচ্ছা এটা লাগবে না, এটা লিখতে পারি বাট লাগবে না। ভি ইকুয়াল টু লিখে রাখি শুধু, ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট, এইটুকু লিখলে আর। তাহলে এইটাকে দিলাম সমীকরণ নম্বর 3, থাকুক। এবার সবাই দেখো একটু, এই যে টোটাল কারেন্ট আই, সেটা আয়ন এবং আই টু এর যোগফল, তাহলে কেউ লিখবা না, সবাই বোর্ডে দেখো, সেটা আয়ন এবং আই টু এর যোগফল। তাহলে আমি 1 আর 2 যোগ করি, এটা আই টু, এটা আয়ন। তাহলে 1 আর 2 যোগ করলে এটা আয়ন প্লাস আই টু, এটা সমান সমানই তো আই। দেখো এই যে টোটাল কারেন্ট আই, এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আই ইকুয়াল টু আয়ন প্লাস আই টু, আয়ন আসলো আই টু আসলো, যোগ হয়ে টোটাল কারেন্ট আই। তাহলে আই ইকুয়াল টু আয়ন প্লাস আই টু, ঠিক আছে? অতএব আই ইকুয়াল টু আয়ন প্লাস আই টু। তাহলে টোটাল কারেন্ট আয়ন হচ্ছে এটা আয়ন। তাহলে ইয়ন ডিভাইডেড বাই আর অন মাইনাস ভি বাই আর অন প্লাস আই টু এটা ই টু বাই আর টু মাইনাস ভি বাই আর টু। সাজাবো দেখতে যাতে সুন্দর লাগে। ইয়ন আর অন প্লাস ই টু আর টু সাজালাম, মাইনাস ভি বাই আর অন মাইনাস ভি বাই আর টু, মাইনাস ভি কমন নিলাম, 1 বাই আর অন প্লাস 1 বাই আর টু। কি ক্লিয়ার? বোঝা গেছে? এখান থেকে ভিটা কমন নিলাম, 1 বাই আর অন প্লাস 1 বাই আর টু। ডান। এবার দেখো কেউ লিখবা না, এটা তো আই সমান সমান, এটা আমরা পাইলাম, এটা আই সমান সমান, এটা আমরা পাইলাম। আমাদের দরকার ভি সমান সমান কত, আমাদের দরকার ভি সমান সমান কত। তাহলে দেখো এইটা সমান সমান কত লেখা যায়, কেউ লিখবা না আগে। ভি এটার এই পাশে নিয়ে আসি, ভি 1 বাই আর অন 1 বাই আর টু নিয়ে আসলাম এটার এই পাশে। তাহলে ইয়ন বাই আর অন ই টু বাই আর টু মাইনাস আই। ভি সমান সমান চাই, তাহলে এটা দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ভি সমান সমান, দেখো ভালো করে খেয়াল করবে এবার,
E1 বাই R1 E2 বাই R2 মাইনাস আই, এই যে মাইনাস আই, তাই তো? দেখো ভালো করে দেখো, এইটা মাইনাস আই। এবার ভি সমান সমান, তাহলে এইটা ভাগ ভাগ 1 বাই R1 1 বাই R2 ভাগ আয়ের সাথে এখানেও তো ভাগ 1 বাই R1 প্লাস 1 বাই R2, ডান। ওকে ডান, 1 বাই R1 প্লাস 1 বাই R2, ডান। এইবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাকে আমি যদি একটু এইভাবে লিখি, এই যে 1 বাই R1 1 বাই R2 নিচে আছে, তো R1 ইনভার্স, এই জায়গাটাকে যদি এভাবে লিখি R1 এর ইনভার্স প্লাস R2 এর ইনভার্স, 1 বাই R1 মানে R1 ইনভার্স, 1 বাই R2 মানে R2 এর ইনভার্স, তাহলে 1 বাই R1 R1 ইনভার্স, 1 বাই R2 R2 ইনভার্স লিখতে পারি এভাবে। এবার এটা 1 ডিভাইডেড বাই সামথিং না, মানে আই বাই সামথিং। তাহলে আমি যদি এটাকে উপরে নিয়ে লিখি, ধরো আয়ের সাথে নিয়ে লিখি, তাহলে R1 ইনভার্স R2 ইনভার্স টোটালটার ইনভার্স লেখা যায় এভাবে, বলো বলো এভাবে লেখা যায়? হ্যাঁ, গুড। এবার এই জিনিসটাকে এই যে এখানে দেখতে তো ভালো লাগছে না, এইটারে এইখানে লিখি, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। ওকে, এইবার আসো 3 নম্বর ইকুয়েশনটা দেখো, এই যে 3 নম্বর ইকুয়েশন, এই যে 3 নম্বর ইকুয়েশন কপি করে তুলে নিয়ে আসলাম, 3 নম্বর ইকুয়েশনটারে কপি করে তুলে নিয়ে আসলাম, এই যে কপি করে তুলে নিয়ে আসলাম। একটু ফাঁকা ফাঁকা করে লিখি যে ভি ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। আর আমি কিছু বলবো না, এবার আমি আর কিছু বলবো না। এবার বলো, বলবো আর কিছু বলা লাগবে আমার? তাহলে তুমি এবার নিজে নিজে লিখে ফেলো ই ইকুইভ্যালেন্ট আর আর ইকুইভ্যালেন্ট কত, মিলাও ভি এর সাথে ভি, ঠিক আছে, মাইনাসের সাথে মাইনাস, সমান চিহ্নের সাথে সমান চিহ্ন, তাহলে এই যে এটাই হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মাইনাসের সাথে মাইনাস, আই এর সাথে আই, তাহলে এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট তো মজার, এই দুইটা কিসে আছে? সমান্তরালে, তো সমান্তরালে তুললো R1 ইনভার্স R2 ইনভার্স টোটালটার ইনভার্স, সমান্তরালে তুললো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে ই ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি, ই ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি, আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি। এবার যারা তুলনায় চট করে তুলে নাও, 1 মিনিট টাইম, যারা তুলনায় চট করে তুলে নাও। কে বলছে ছুটি? জান্নাতি, জান্নাতি বলছে ছুটি, ধরে মায়ের কোনো ছুটি নেই। হোসেন আহমেদ বলছে ছুটি আসলে দেওয়া উচিত। তুমি কি মায়ের খাবা? তুমি কি মায়ের খাইতে চাও? বলো। চুপ করে বসে থাকো। বৃষ্টি বলছে ছুটি ঈদ, ছুটি ঈদ, তোমার কি ছুটি ঈদ? তোমার পাইছে কিসে? ছুটিতে পাইছে না ঈদে পাইছে? এত ছুটি ঈদ করো না, হ্যাঁ, তাহলে দেখবা ওই যে ইন্টার পরীক্ষার 5-6 দিন আগে, তখন দেখবা পরীক্ষা পিছনে আন্দোলন করা লাগবে তোমাদের। এরকম করিও না, পড়াশোনা করো, এখন থেকে পড়াশোনা করো। বুঝতে পারছো? পড়াশোনা করো, পড়াশোনা করো, না হলে কিন্তু আন্দোলন করা লাগবে। ঠিক আছে, যখন শেষ সময় এসে দেখবা হাই হাই কিছুই তো পারি না, কিছুই তো পড়ি নাই, তখন মনে পড়বে বই খাতা খুলি, আর তখন দেখবা বই খাতা তো আর খুলে তার সময় পাবা না, তো তখন মনে হবে পরীক্ষা পিছাইলে ভালো হতো। বুঝছো? তো এই কারণে এখন থেকে ভালো করে পড়াশোনা করো। এই যে তোমার বড় ভাই বড় আপুরা কয়েকদিন পরীক্ষা পিছানোর জন্য কয়েকদিন না, অনেক আগে থেকে অনেকে আন্দোলন করতেছিল, তাই না? আমি শিক্ষামন্ত্রী হলে পিছাই দিতাম,
ধরো 1 মাস 1.5 মাস পিছাই দিতাম। কিন্তু তোমাদের সময় কি করতাম জানো? তোমাদের সময় পরীক্ষা ধরো জুন মাসে হবে, তাহলে সরকার ডিসিশন নিত, বা আমি ধরো শিক্ষামন্ত্রী, আমি ডিসিশন নিতাম, আচ্ছা ধরো জুন মাসেই পরীক্ষা নিব, কিন্তু ঘোষণা দিতাম হচ্ছে আরো 2 মাস আগে। ঠিক আছে, আরো 2 মাস আগে, ধরো এপ্রিল মাসে ঘোষণা দিতাম যে এপ্রিল মাসে পরীক্ষা হবে। এবার তোমরা মানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে পরীক্ষা পেছানোর আন্দোলন হবে, তোমাদের বড় ভাইরা করতেছে, তোমরা তাদের উত্তরসূরি, তোমরাও করে আসবা। তো তখন আমি কি করতাম, তখন আবার 2 মাস পিছাই দিতাম, বুঝলা? তখন আবার 2 মাস পিছিয়ে দিতাম। ঠিক আছে, কত মজা না? ব্রিলিয়ান্ট। হ্যাঁ, হয়েছে, তোলা হয়েছে সবার। এইবার আসো, তাহলে এই একটা ব্যাটারি তার অভ্যন্তরীণ রোধ, এই একটা ব্যাটারি তার অভ্যন্তরীণ রোধ দিয়ে এই যে সমান্তরাল সমবায় সংযুক্ত করছি। ধরো এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 2 ওহম, এটা 1 ওহম। তাহলে এই কোষের সমবায়, কোষের সমবায়ের তুল্য, তুল্য আঁকো, তুল্য হিসাব করো। তাহলে শোনো, সূত্র যেটা দেখছো, কি দেখছো? ই ইকুইভ্যালেন্ট, এটা সমান সমান, দেখো অনেকের কাছে সূত্র মনে হয় মারাত্মক কঠিন, এই সূত্র মনে রাখা খুব কঠিন। দেখো সূত্র মনে রাখা কোনো কঠিন কিছুই না, খুবই সহজ। সুন্দর করে একটা দাগ দিবা, লিখবা 1/r1 1/r2, উপরে লিখবা 1/r1 1/r2, বুঝলা? ঠিক আছে, এবার উপরের গুলাকে কি করবা, এই 1 গুলাকে E1 E2 বানাই দিবা, শেষ। ম্যাজিক, কত সহজে সূত্র হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, এটা ই ইকুইভ্যালেন্ট, ডান। এবার আসো আর ইকুইভ্যালেন্ট। ভাই আর ইকুইভ্যালেন্ট এটা মানে লিখে আর লজ্জা দিব না তোমারে। আর ইকুইভ্যালেন্ট তো সমান্তরাল তুল্য, R1 R2 সমান্তরালে আছে, তাহলে R1 এর ইনভার্স R2 এর ইনভার্স টোটালটার ইনভার্স, ডান। এই তো সূত্র, এই হচ্ছে দুটো সূত্র। ওকে, তাহলে এবার আসো আমরা এখান থেকে এই যে এটা E1, এটা E2, এটা R1, এটা R2 তুল্য হিসাব করব। তো দেখো যখন হিসাব নিকাশ করবা তখন আর সূত্র লেখা লাগবে না, তখন ডিরেক্ট হিসাব করবা। তাহলে ই ইকুইভ্যালেন্ট দিলাম একটা দাগ, 1/r1 মানে 2 প্লাস 1/r2 মানে 1, উপরেও তাই, 1/2 1/1। এইবার শোনো, এবার একটু মনোযোগ দিয়ে শোনো, কোষের কোষের পোলারিটি কিন্তু চিহ্ন সহ বসাইতে হবে, চিহ্ন সহ। দেখো এবার এই যে দুটো কোষ আছে, সমান্তরালে দুটো কোষ আছে, তাহলে ধরো এদিক থেকে তাকাচ্ছ, এই যে এদিক থেকে দুটো কোষের দিকেই তাকাবা, +10 +20, তাহলে এখানে বসাবা +10, বসাবা +20, কথা বুঝছো? এই তাহলে হিসাব করলে কত আসতেছে দেখি এখান থেকে, উপরে হচ্ছে 5 + 20, 5 + 20, আর নিচে হচ্ছে 0.5 + 1, তাহলে 50/3, 50/3 ভোল্ট। ঠিক আছে, 50/3 ভোল্ট, ডান। এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। আর আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 এর ইনভার্স, 1 এর ইনভার্স টোটালটার ইনভার্স, 2 ইনভার্স 1 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে 2 ইনভার্স প্লাস 1 ইনভার্স টোটালটার ইনভার্স, তাহলে 2/3, 2/3 ওহম। ওকে, 2/3 ওহম, 2/3 ওহম, ডান। তাহলে এবার আঁকতে হবে তো, লাগবো কিভাবে? +50/3, কোন দিক দিয়ে? এই দিক দিয়ে গিয়ে প্লাস, তাহলে এদিক দিয়ে এই যে প্লাস প্লাস, তাহলে 50/3 ভোল্ট, 3 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ 2/3 ওহম। কি কথা বুঝছো? কেউ যদি হিসাব করে যে ভাই আমি
এভাবে হিসাব করব না, আমি এই দিক দিয়ে গিয়ে হিসাব করব, ধরো এই দিক দিয়ে গিয়ে হিসাব করব। ওকে, কোনো সমস্যা নেই। ই ইকুইভ্যালেন্ট 1/2 1/1 2 1। এবার আসো, এদিক দিয়ে হিসাব করলে -10, এদিক দিয়ে হিসাব করলে -20, যদি হিসাব করো আসবে -50/3। কোন দিক দিয়ে গিয়ে -50/3? এই দিক দিয়ে গিয়ে, এই দিক দিয়ে গিয়ে -50/3। ওকে, আঁকো। আমি যদি বলি আঁকো, তাহলে এই দিক দিয়ে গিয়ে -50/3, এই যে মাইনাস প্লাস, এই যে এটা, এই যে এটা মাইনাস, এটা প্লাস 50/3, আর এইটা তার অভ্যন্তরীণ রোধ হয়ে গেল। এবার এইটার সাথে এইটার কোনো পার্থক্য আছে? একই তো। তাহলে এইভাবেই কিন্তু তুল্য হিসাব করতে হবে, চিহ্ন সহ। মাথায় রাখবা, চিহ্ন সহ। এখানে এই যে E1 E2 এগুলা কিন্তু চিহ্ন সহ। তাহলে এবার চলো একটা সার্কিট সলভ করে ফেলি, দেখি কেমন বুঝলা কোশ্চেন। পঞ্চাশ ভোল্ট 1 ওহম, দুই ওহম 20 ভোল্ট। টোয়েন্টি ওহম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। এই সার্কিটে আই বের করতে হবে। আই, এই 20 ওহম বর্তনীর বহিরোধ, তার মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে। তাহলে পারবো কিনা? হ্যাঁ পারবো, পারবো না কেন? অবশ্যই পারবো। তাহলে আসো এটার সমবায়। তাহলে ই ইকুইভ্যালেন্ট দিলাম একটা দাগ। কোন দিক দিয়ে গিয়ে হিসাব করবো? এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে গিয়ে হিসাব করবো। তাহলে 1/1 1/2 1/1 1/2। এবার এদিক দিয়ে গিয়ে 50, কোন 50? -50। আর এদিক দিয়ে গিয়ে +20 +20। তাহলে ই ইকুইভ্যালেন্ট -50 +10 1 যোগ 0.5, তাহলে -80/3 -80/3 ভোল্ট। ওকে, আর ইকুইভ্যালেন্ট 1 আর 2 1 ইনভার্স 2 ইনভার্স, 1 এর ইনভার্স 2 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। তাহলে 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স, টোটালটার ইনভার্স, তাহলে 2/3 ওহম, 2/3 ওহম। ওকে, তাহলে এবার আঁকো, এবার এঁকে ফেলে আসো, এটা এঁকে ফেলবো। তা আমি এদিক দিয়ে গিয়ে হিসাব করছি, এদিক দিয়ে গিয়ে -80/3, এই যে 80/3, 80/3 এত ভোল্ট। ঠিক আছে, এদিক দিয়ে গিয়ে -80/3, আর একটা হচ্ছে 2/3, আর একটা হচ্ছে 2/3 ওহম। তাহলে এই যে রোধটা, এই রোধটা কত? 20 ওহম, এই রোধটা হচ্ছে 20 ওহম। তাহলে এবার এখান থেকে দেখো কারেন্ট আসলে প্লাস, এটা প্লাস না, কারেন্ট আসলে এই দিক দিয়ে যাবে, কিন্তু আমি বলছি কারেন্ট এই দিক দিয়ে কত। ওকে, আমি আগে কারেন্টটা বের করি, এই যে কারেন্ট আই, এটা আগে বের করি। তাহলে কারেন্ট আই হচ্ছে E/R+R। তাহলে এর মান 80/3, আর নিচে বড় হাতের আর হচ্ছে 20 + 2/3। তাহলে এখান থেকে এবার হিসাব নিকাশ, 80/3 আর নিচে 20 + 2/3, তাহলে 40/31 1.2903 1.2903 অ্যাম্পিয়ার। শেষ হয়ে গেল কারেন্ট। কিন্তু অ্যান্সার কিন্তু এটা না, খবরদার। কি বলছি অ্যান্সার কত? -1.2903 অ্যাম্পিয়ার। কারণ প্রকৃতপক্ষে কারেন্টটা 20-এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, কিন্তু আমাদের চাইছে 20-এর মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে কত। ওকে, তাহলে মাইনাস লাগাই দিবা সামনে। বুঝলা? বুঝলা কিনা? তাহলে এই হচ্ছে আমাদের কোষের সমবায়। এবার আসো, এই সার্কিটটা যদি আমরা মেশ দিয়ে সলভ করতাম, মেশ দিয়ে বা KCL KVL দিয়ে যদি সলভ করতাম, তাহলে আমরা 50 1 20 2, তাই তো?
তাহলে 50 ভোল্ট 1 ওহম, আর এটা হচ্ছে 20 ভোল্ট 2 ওহম। আর এটা হচ্ছে 20 ওহম, তাই তো? এটাই তো সার্কিট। এবার এর মধ্য দিয়ে কারেন্ট চাইছে, দুইটা লুপ, দুইটা কারেন্ট, ঘোরাও। এই লুপে কারেন্ট IA আর এই লুপে কারেন্ট IB। তাহলে দুইটা লুপ, দুইটা কারেন্ট। তাহলে আসো, দুইটা লুপ, দুইটা কারেন্ট, লুপ ঘোরাও, নিচের লুপটা ঘোরাও, নিচের লুপটা। এই দেখো, দেখি কেমন কেমন মনে আছে। এদিক দিয়ে এইভাবে ঘুরতেছে, তাহলে +20 লুপ বি, তাহলে +20, দেন +20 +2, দেখি কে বলতে পারে 2, দেখি বলো তো কে বলতে পারে, বলো 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 বলো। +2, এই যে +20 দেন +2, 2 কত? 2IB বলছে একজন, 2IB বললে ভুল। 2IB, IA, তুমি কোন লুপে আছো? বি লুপে, সরি বি লুপ তো এটা, সরি বি লুপ, এটা লুপ বিতে, এটা হলে সরি 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 লুপ বি না, আমি লুপ এটা লিখতেছি কিন্তু লিখে ফেলছি লুপ বি, লুপ এ, সরি লুপ এ, মানে এটাতে। তাহলে +20 +2 +2, 2IA - IB, +2IA - IB, তাহলে 2IA - IB, কারণ আমি লুপ এতে আছি। দেন ঘুরে আসো, ঘুরে আসো, ঘুরে আসো, ঘুরে আসো, এইটা 20IA, 20IA = 0। তাহলে 2 আর 20, 22IA - 2IB = -20, সমীকরণ নম্বর 1। এবার লুপ বিতে, এবার লুপ বিতে এই যে এভাবে ঘুরবো, তাহলে -50 +1 IB, তারপরে 2, তাহলে 2IB - IA, তারপরে -20 = 0। তাহলে এটাকে যদি সাজায় লিখি, তাহলে -2IA, 2 আর 1 3, 3IB, -50 -20, -70, ওই পাশে গেলে 70, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, বুঝলা? এবার এই দুটো সমীকরণ কে সলভ করবে? ডাক দাও তাকে, ডাক দাও, ক্যালকুলেটর সলভ করবে, বুঝছো? তাহলে দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সলভ করো। তা আননোন কোয়ান্টিটি দুইটা, সমীকরণও দুইটা, ওকে? তাহলে 22 -2 -20, তারপরে -2 +3 70, তাহলে IA হচ্ছে 1.2903 অ্যাম্পিয়ার, IB 24.193 অ্যাম্পিয়ার। এখন আমাদের চাইছিল, দেখো আমি মূল কোশ্চেনে ফেরত আসি, আমাদের কি চাইছিল তাকাও তো একটু বোর্ডে। আমাদের চাইছিল 20-র মধ্য দিয়ে এদিকে কত যাচ্ছে, IA যাচ্ছে এদিকে, 20-র মধ্য দিয়ে I হচ্ছে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব I হবে -IA, তাহলে -1.2903 অ্যাম্পিয়ার। দেখি আগেটার সাথে মিলছে কিনা? ইয়েস, মিলে গেছে। তাহলে দিন শেষে বস হচ্ছে মেশ অ্যানালাইসিস, ঠিক আছে? দিন শেষে বস কে? মেশ অ্যানালাইসিস হচ্ছে বস টেকনিক, বস মেথড। এবার আসলে লাস্ট একটা ম্যাথ করব, মিশ্র সমবায়ের একটা ম্যাথ করে আজকের ক্লাস শেষ। তাহলে চলো একটা ম্যাথ সলভ করে ফেরি, মিশ্র সমবায়ের কোশ্চেন। দুটো কোষ সমান্তরালে, তারপরে এর সাথে আর একটা কোষ শ্রেণীতে, এই যে। তাহলে এটা একটা মিশ্র সমবায়ের সার্কিট।
আরে মিশ্র হোক আর যাই হোক কোনো ব্যাপার না, সব একই। তাহলে 10 ভোল্ট 2 ওহম, 20 ভোল্ট 1 ওহম, 5 ভোল্ট 2 ওহম, আর এটা 3 ওহম। প্রশ্ন হচ্ছে এই 3 ওহমের মধ্য দিয়ে এদিকে কারেন্ট কত বের করো, এই কারেন্টটা বের করতে হবে। তাহলে নাও নিজেরা করো, নিজেরা করো, করো করো করো। সময় হচ্ছে 10 সেকেন্ড, তাড়াতাড়ি সময় 10 সেকেন্ড, তাড়াতাড়ি করো। ছুটি দেয় নাই, কোনো ছুটি না। মায়ের খাবা, মায়ের মায়ের আসো, মায়ের দি, ছুটি না দিয়ে মায়ের দি আসো। করো, এটা করে শেষ, এটা করেই শেষ। তাহলে প্রথমে এই দুইটা সমান্তরাল আছে, এই দুইটা তুল্য করে ফেলো আগে। তাহলে এই দুইটার তুল্য করলে ই ইকুইভ্যালেন্ট লিখে একটা দাগ দিবা, 1/2, 1/1, উপরে 2 1। এবার আসো, এদিক দিয়ে গিয়ে যদি হিসাব করি তাহলে +10, এদিক দিয়ে যদি হিসাব করি -20, -20, +10 -20। তাহলে এবার উপরে হচ্ছে 5 -20, 0.5 + 1 -10 ভোল্ট, -10 ভোল্ট। আর আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে 2 আর 1, তাহলে 2 এর ইনভার্স যোগ 1 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তাহলে 2 এর ইনভার্স যোগ 1 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তাহলে 2/3 ওহম, 2/3 ওহম। তাহলে এবার এই দুইটার পরিবর্তে একটা বসাই, এই দুইটার পরিবর্তে একটা বসাই। তাহলে -10 ভোল্ট কোন দিক দিয়ে, এই দিক দিয়ে -10 ভোল্ট, এদিক দিয়ে -10 ভোল্ট, এই যে 10 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ 2/3, 2/3 ওহম। তারপরে 5 ভোল্ট 2 ওহম, 5 ভোল্ট 2 ওহম, 5 ভোল্ট 2 ওহম, আর এটা 3 ওহম। এই যে এবার এই দুইটা কিসে আছে, শ্রেণী। তো শ্রেণী তুল্য করে ফেলো, শ্রেণী তুল্য করে ফেলো কোন দিক দিয়ে, এদিক দিয়ে। তাহলে ই ইকুইভ্যালেন্ট -10 +5, তাহলে -5 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট 2/3 যোগ 2, 2/3 যোগ 2, তাহলে 2/3 যোগ 2, 8/3 ওহম, 8/3 ওহম। তাহলে এবার -5, ই ইকুইভ্যালেন্ট -5, তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট। আর 8/3 ওহম, 8/3 ওহম দিয়ে রোধ হচ্ছে 3 ওহম। তাহলে এবার এখান থেকে কারেন্ট বের করতে হবে, কোন দিক দিয়ে, এই দিক দিয়ে আসবে। তাহলে এই দিক দিয়ে কারেন্ট আসবে আই, আই কারেন্ট, I = E / R + R। তাহলে E এর মান 5 ডিভাইডেড বাই R এর মান 3 প্লাস 8/3, 8/3, 5/3 যোগ 8/3, তাহলে 15/17। একটু পয়েন্টে লিখি, 0.8823 অ্যাম্পিয়ার। ডান হয়ে গেল, শেষ। কি বুঝছো, এটা হচ্ছে কোষের সমবায় দিয়ে। এটা আরো কেমনে করা যায়, লুপ ঘুরাই, দুইটা লুপ ইকুয়েশন লিখে করা যায়, বুঝতে পারছো, দুইটা লুপ ইকুয়েশন লিখে করা যায়। তো তোমরা এটা ট্রাই করবা, আমি করে দিচ্ছি, দেখবা না এটা, ঠিক আছে, আমি করে দিচ্ছি, এটা দেখবা না, পরে উত্তর মিলাবা। 10 2 20 1, 10 2 20 1, 10 ভোল্ট 2 ওহম, 20 ভোল্ট
1 ওহম, 20 ভোল্ট 1 ওহম, 5 ভোল্ট 2 ওহম, 5 ভোল্ট 2 ওহম, 2 ওহম, 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। এই এবার দেখো দুইটা লুপ, একটা লুপ, একটা লুপ, দুইটা লুপ। তাহলে এই লুপে লুপ কারেন্ট আইএ, এই লুপের লুপ কারেন্ট আইবি। তাহলে লুপ এতে কেবিএল খাটিয়ে পাই +10 টু আইএ, তারপরে 1, তাহলে 1 আইএ মাইনাস আইবি, আইএ মাইনাস আইবি, তারপরে +20 = 0। তাহলে সমীকরণ 1, এবার এটা সাজাই, 2 আর 1 3, 2 আর 1 3, 3IA মাইনাস আইবি, তাহলে -30, -30, এটা সমীকরণ নম্বর 1, -30, এটা সমীকরণ নম্বর 1। ওকে, এবার নেক্সট লুপ বিতে, লুপ বি নিচেরটা, তাহলে এই যে লুপ ঘুরতেছে এভাবে, তাহলে -20, -20 প্লাস 1 আইবি মাইনাস আইএ, আইবি মাইনাস আইএ, +5 প্লাস 2 আইবি প্লাস 2 আইবি প্লাস 3 আইবি = 0। তাহলে অতএব -IA, 3 4 5 6, 6 আইবি, 3 4 5 6, 6 আইবি, আর -20 প্লাস 5, তাহলে -15, ওই পাশে গেলে 15, সমীকরণ নম্বর 2। দেখিও হিসাব ঠিক থাকে কিনা দেখিও। তাহলে এবার ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দিলে ডান। 5, তাহলে 3 -1 -30, -1 6 15। কোথাও ঝামেলা করেছি কি না? কোথাও ঝামেলা করিনি। তাহলে IA -9.705 অ্যাম্পিয়ার, আর IB 0.8823 অ্যাম্পিয়ার। ওকে ডান, শেষ। এবার দেখো তো আইবি এই রোধের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, তো এটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত কারেন্টটা আই, তাই না? এটাই আমাদের কাঙ্ক্ষিত কারেন্ট ছিল না? এই যে 3-এর মধ্য দিয়ে এদিকে কত যাচ্ছে, তাহলে সেই 3-এর মধ্য দিয়ে এদিকে কত যাচ্ছে সেটাই আই। তাহলে অতএব আই ইকুয়াল টু তো আইবি 0.8823 অ্যাম্পিয়ার। তাহলে দেখছো মেশ অ্যানালাইসিস, সার্কিট সলভ করার যতগুলো টেকনিক তার মধ্যে বস টেকনিক হচ্ছে এটা, ঠিক আছে? বাট মেশ অ্যানালাইসিস কিন্তু আমি কোথাও এক জায়গায় লিখি নাই, তুমিও এই চালাকিটা করবা, পরীক্ষায় কোথাও লিখবা না মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস লেখার দরকার নেই, তুমি লিখবা লুপ এতে কেভিএল খাটিয়ে পাই, লুপ বিতে কেভিএল খাটিয়ে পাই, শেষ। এগুলো তো কেভিএল, এগুলো তো কেভিএল ইকুয়েশন। তাহলে লুপ এ লুপ বিতে কেভিএল খাটিয়ে পাই, এটাই লিখে দিবা, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, এইভাবে সার্কিট সলভ করা যাবে। কিন্তু যদি মেথডের নাম উল্লেখ করে বলে যে সেল কম্বিনেশন টেকনিক অ্যাপ্লাই করে অথবা কারশফের কেসিএল কেভিএল টেকনিক অ্যাপ্লাই করে, এভাবে যদি নাম উল্লেখ করে বলে তাহলে তো ওটাই করতে হবে। আর যদি নাম উল্লেখ করা না থাকে, ওকে, তাহলে মেশ অ্যানালাইসিস। মানে আমার কাছে এটাই সহজ লাগে। বাট আমি তোমার সার্কিট সলভ করার সবগুলো টেকনিকই শেখাচ্ছি, তোমার এখন যেটা ভালো লাগে তুমি সেটা খাটায় সার্কিট সলভ করবা। ওকে, তাহলে শ্রেণী সমবায়, কোষের সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, এই টাইপের যে কোনো সার্কিট দিলে এখন আমরা পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।
নেক্সট দিন আমরা আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে হাজির হব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।